আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আমাদের চ্যানেলে নতুন একটা চ্যাপ্টার শুরু করব। সেটা হচ্ছে বৃত্ত বা হচ্ছে সার্কেল। এটা এইচএসসির ম্যাথমেটিক্সের অনেক সহজ এবং ছোট একটা চ্যাপ্টার। খুব সহজে শেষ করা যায় আর এখান থেকে প্রশ্ন আনসার করা যায় খুব ইজিলি। প্রশ্নগুলো অনেক সহজ সহজ হয়। আর চ্যাপ্টারটা ছোট হওয়ার কারণেই শেষ করাটা অনেক সহজ হয় আর কি। খুব ইজিলি এখান থেকে আনসার করা যায়। তো আমি চেষ্টা করব পুরো চ্যাপ্টারটা খুব ভালো মতো শেষ করে দেওয়ার জন্য, যেন এখান থেকে এইচএসসি এবং এরপরে অ্যাডমিশনে কেমন প্রশ্ন হতে পারে সব কিছু যেন একসাথে আপনাদের ক্লিয়ার হয়ে যায় আর কি। তো আমরা কথা না বলে শুরু করি যে অ্যাকচুয়ালি আসলে বৃত্ত জিনিসটা আসলে কি। ছোটবেলা থেকে আমরা পড়ছি যে বৃত্ত হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সবসময় আসলে সমদূরবর্তী থাকে। এর ডেফিনেশন আমি এরকম পড়ছিলাম যে বৃত্ত আসলে মূলত হচ্ছে যে এমন একটা জিনিস যেটা আসলে হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সবসময় তার দ্রুত সবসময় সেম থাকে আর কি। এটা বৃত্ত হয় নাই, এটা অনেকটা বৃত্তের মতো আর কি। তো বৃত্তের মধ্যে যেগুলো পড়ছিলাম যে একটা কেন্দ্র থাকে, তো ওই কেন্দ্র থেকে বৃত্তের যে বিন্দু দূরত্বটা মানে সবসময় সেটা সেম থাকে আর কি। ওটাকে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে ব্যাসার্ধ বা হচ্ছে আর। বাট যদি আমরা ম্যাথমেটিক্সের ভাষায় বলতে চাই, মানে বৃত্তকে সংজ্ঞায়িত করতে চাই যে ম্যাথের মতো করে, যে বৃত্ত জিনিসটা আসলে কি। তো আমরা সঞ্চারপথে বৃত্তকে ব্যাখ্যা করব যে বৃত্ত মূলত হচ্ছে যে কার্তেসীয় সমতলে একটা টু ডাইমেনশনাল ফিগার। হ্যাঁ, আমরা এরকম বলতে পারি যে বৃত্ত মূলত হচ্ছে যে কার্তেসীয় সমতলে চলমান বিন্দুর সেট। তাহলে বৃত্ত হচ্ছে কার্তেসীয় সমতলে চলমান বিন্দুর সেট যার একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী। আর খুবই দুঃখিত, আমার হাতের লেখা আসলে খুবই বাজে, তো অনেকেরই বুঝতে আসলে সমস্যা হতে পারে। বাট আমি চেষ্টা করবো প্রোনাউন্সিয়েশন করে দেওয়ার জন্য যে আসলে এখানে আমি কি লিখছি বোঝানোর জন্য। ঠিক আছে? আচ্ছা, তো বৃত্ত আমরা কি বলছি? কার্তেসীয় সমতলে চলমান বিন্দুর সেট। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে মনে করেন এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে একটা বৃত্ত। তো এই বৃত্তের মধ্যে হচ্ছে আপনার চলমান বিন্দু যেগুলো, সেগুলো আসলে হচ্ছে আমাদের বৃত্তের যে সারফেসটা, এই সারফেসের উপর থাকবে। তো চলমান বিন্দু আমরা কার্তেসীয় সমতলে ধরি হচ্ছে এক্স আর ওয়াই। তো ধরতেছি এটা হচ্ছে এক্স আর কমা ওয়াই, এক্স কমা ওয়াই। তো বিন্দুটা যেখানে থাকুক না কেন আমাদের বৃত্তের উপরে, যে ফর এক্সাম্পল বৃত্তটা আমাদের এখানে আছে, এখানেও সেটা এক্স কমা ওয়াই, এখানেও সেটা এক্স কমা ওয়াই। আর এই বিন্দুগুলা একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী, যেটাকে আমরা বেসিক্যালি কেন্দ্র বলি। ধরলাম কেন্দ্র হচ্ছে এটা। তো কেন্দ্র থেকে যদি এখানে থাকে, এখানেও দূরত্ব আর, আবার এক্স ওয়াই যদি এখানে থাকে, সেখানেও দূরত্ব হচ্ছে আর। বা এক্স ওয়াই যদি আমি এখানে চিন্তা করি যে এক্স ওয়াইটা হচ্ছে এখানে এক্স কমা ওয়াই, তাহলে এটার দূরত্বটা মূলত হবে হচ্ছে আর। তাহলে অ্যাকচুয়ালি আমরা ম্যাথমেটিক্সের ভাষায় বলতে চাই যে বৃত্ত আসলে কি। তো বৃত্ত আসলে হচ্ছে এই কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। কার্তেসীয় বলতেছি কেন? এটা আসলে টু ডাইমেনশনাল। হ্যাঁ, মানে এক্স আর ওয়াই দিয়ে সেটা ডিফাইন করব। তো কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় চলমান বিন্দুর সেট, যেটা আসলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সবসময় কি হবে? সমদূরবর্তী হবে। মানে এই এক্স ওয়াই বিন্দুটা আমি যেখানে ধরি না কেন, যদি আমি এখানেও ধরতাম, যদি আমি এখানেও ধরতাম, তাও সেটা দ্রুত সবসময় কি থাকতো? সেম থাকতো, যেটাকে আমরা বলি হচ্ছে আর। তো এটা মূলত হচ্ছে বৃত্তের সংজ্ঞা, যে বৃত্ত আসলে কিভাবে কাজ করে। তো আমরা সহজে বোঝানোর জন্য ধরে নিতেছি যে একটা বৃত্ত হচ্ছে এরকম, যে ধরলাম এটা হচ্ছে আমাদের অক্ষগুলা বা স্থানাঙ্কগুলা। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো ধরে নিচ্ছি এ বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0 বা হচ্ছে মূল বিন্দু। এ বৃত্তের কেন্দ্র হচ্ছে মূল বিন্দু বা হচ্ছে 0 0। আর বৃত্তটা হচ্ছে এরকম, বৃত্তটা হচ্ছে এরকম। ওকে, তো যদি বৃত্তটা এরকম হয়, তো ধরতেছে আমাদের চলমান বিন্দুটা হচ্ছে এক্স কমা ওয়াই, চলমান বিন্দু হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে এই দূরত্বটুকু, যে মূলবিন্দু থেকে এটা যে দূরত্বটুকু, এই দূরত্বটুকু ধরতেছি হচ্ছে ব্যাসার্ধ, যেটাকে আমরা ডিফাইন করলাম হচ্ছে আর দিয়ে। তাহলে আমরা কি এই দুইটা পয়েন্টের দূরত্ব বের করতে পারবো না? এই 0 0 আর হচ্ছে এক্স কমা ওয়াই, এই দূরত্ব আমরা বের করতে পারবো। সে দূরত্বটা হবে কত? সে দূরত্বটা হবে হচ্ছে আর। তাহলে আমরা যদি এরকম লিখি যে দূরত্ব বের করতেছি এক্স মাইনাস 0 হোল স্কোয়ার, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার রুট ওভার ইকুয়ালস হচ্ছে আমাদের আর। মানে এই দুটো বিন্দুর দূরত্ব, যে এটুকু যে ডিস্টেন্স যেটা, সেটা দূরত্ব আমরা ধরছি হচ্ছে আর। এটাকে যদি একটু সিম্পলিফাই করি, তাহলে ব্যাপারটা এমন হওয়া উচিত, এই পেজটা লিখি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে আর স্কোয়ার। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। এটা মূলত হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, যেখানে কেন্দ্রটা আসলে হচ্ছে 0 0, কেন্দ্র হচ্ছে 0 0 আর ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর। ঠিক আছে? তো এটা আসলে কেমন বৃত্তের সমীকরণ? এটা একমাত্র তখনই অ্যাপ্লিকেবল হবে যখন তার কেন্দ্র হচ্ছে 0 0 আর তার ব্যাসার্ধটা হচ্ছে আর। ঠিক আছে? তো এটা গেল হচ্ছে একটা সমীকরণ। এটা হচ্ছে আমাদের বৃত্তের একটা সমীকরণ, যেটা আসলে কাজে খুব কমই লাগে। তাও অনেক সময় এটা কাজ হেল্পফুল হয়, যে আপনি দেখলে বুঝতে পারবেন যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস আর স্কোয়ার থাকলে তো বুঝে নেবেন এটা হচ্ছে বৃত্ত। উদাহরণ কেমন হতে পারে? এমন হতে পারে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 25। তো আমরা বলতে পারবো এটা আসলে একটা বৃত্তের সমীকরণ। হ্যাঁ, এটা একটা বৃত্তের সমীকরণ যার ব্যাসার্ধ হচ্ছে 5, ব্যাসার্ধ হচ্ছে 5, কারণ এই 25কে আপনি এভাবে লিখতে পারবেন 5 স্কোয়ার। ঠিক আছে? ওকে, আচ্ছা, 2 নম্বর ক্ষেত্রে আসেন। 2 নম্বরটা এমন হতে পারে যে এখন বৃত্তের কেন্দ্র সবসময় কি 0 0 থাকবে? না, সবসময় তো 0 0 থাকবে না। আমরা এখানে ধরে নিয়েছি যে কেন্দ্র হচ্ছে 0 0,
সবসময় তো 0 0 থাকবে না। তো ধরে নিচ্ছি আমাদের বৃত্তের কেন্দ্র হচ্ছে এখন h, k, কেন্দ্র হচ্ছে h, k, কালি দিয়ে লিখি, এটা মুছে যাচ্ছে। কেন্দ্র হচ্ছে আমাদের h, k। তাহলে আমরা একটা বৃত্ত আঁকি যেটা আসলে কেমন হইতে পারে। ওকে, ধরলাম এটা হচ্ছে আমাদের বৃত্ত। আর এবার বৃত্তের কেন্দ্র ধরলাম হচ্ছে আমরা h, k, কেন্দ্র হচ্ছে h, k। আর বরাবরের মতোই কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা চলমান বিন্দু থাকবে যেটা হচ্ছে x, y, x, y। তাহলে কেন্দ্র থেকে এটা যে দূরত্বটুকু, এই দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ সমান যেটা হচ্ছে আমাদের r। তাহলে আমরা যদি এখানে এখন দূরত্ব বের করতে চাই যে x, y থেকে h, k দূরত্ব বের করতে চাই, তাহলে জিনিসটা এরকম হওয়া উচিত যে x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস k হোল স্কোয়ার, এখানে হচ্ছে রুট ওভার ইকুয়ালস হচ্ছে আমাদের ব্যাসার্ধ r। বা যদি আমরা একটু সিম্পলিফাই করে লিখি, এমন হওয়া উচিত x মাইনাস h হোল স্কোয়ার প্লাস হচ্ছে y মাইনাস k হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে r স্কোয়ার। এই সমীকরণটা গুরুত্বপূর্ণ, আমরা কিছু স্পেশাল টাইপের ম্যাথ এটা দিয়ে করি, এটা আপনাকে মনে রাখতে হবে। এটা হচ্ছে বৃত্তের 2 নম্বর সমীকরণ, যেটা মূলত হচ্ছে কেন্দ্র হচ্ছে h, k, কেন্দ্র হচ্ছে h, k। আর আপনি এটা তখনই ব্যবহার করবেন যদি কখনো দেখেন যে প্রশ্নে আপনার কেন্দ্র দেওয়া থাকে, যদি কখনো প্রশ্নে সরাসরি কেন্দ্র দেওয়া থাকে, আমরা আসলে এই সমীকরণটা ইউজ করি। আর প্রশ্ন কেমন হবে আমরা আপনাকে অবশ্যই সামনে দেখাবো, বাট তার আগে জেনে নেন আপনি এটা তখন ইউজ করবেন যখন আসলে হচ্ছে কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া থাকবে। হ্যাঁ, আমি এখানে লিখে দিচ্ছি, এটা আপনি তখন ইউজ করবেন যে h, k কেন্দ্র বিশিষ্ট, h, k কেন্দ্র বিশিষ্ট এবং আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ হবে হচ্ছে আমাদের আর। ওকে, যদি প্যারামিটারটা থাকে, যদি কখনো কেন্দ্র দেওয়া থাকে, মাস্ট বি আমরা এটা ইউজ করবো যে x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস k হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। এটার ব্যবহার অনেক বেশি, এটা আমরা জাস্ট মাথায় রাখবো। আচ্ছা, 3 নম্বর যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, 3 নম্বরটা দেখানোর আগে এটা একটা উদাহরণ দিয়ে দিই, ছোট একটা উদাহরণ দিয়ে দিই। যে আপনাকে বললাম যে আপনি আমাকে এমন একটা বৃত্ত বের করে দেন যে যার কেন্দ্র হচ্ছে, ধরলাম কেন্দ্র হচ্ছে 4, -3, কেন্দ্র হচ্ছে 4, -3, আর ব্যাসার্ধ বললাম মনে করেন হচ্ছে 2, ব্যাসার্ধ বললাম হচ্ছে মনে করেন 2। তাহলে আপনি জাস্ট ওটা এক লাইন আনসারটা লিখে দিবেন যে কেন্দ্র হবে হচ্ছে এরকম, মানে সমীকরণটা হবে হচ্ছে এরকম x -4 হোল স্কোয়ার প্লাস y -3। আশা করি আপনি বুঝতেছেন, আপনাকে বিয়োগ করতে হবে। হ্যাঁ, y মাইনাস k করতে হবে। তাহলে এখানে k এর ভ্যালু আসলে হচ্ছে -3, দ্যাটস ওয়াই y -3 হোল স্কোয়ার দিতে ভুলবো না, দিচ্ছি হচ্ছে হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে আমাদের ব্যাসার্ধ 2, তার মানে হচ্ছে 2 স্কোয়ার। বা যদি আরেকটা লাইন এলাবোরেট করে লিখি, এখানে থাকতেছে হচ্ছে x -4 হোল স্কোয়ার প্লাস হচ্ছে y +3 হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 4। তো আপনি চাইলে এটাকে আরও ভেঙে লিখতে পারেন, এটা পরীক্ষার প্রশ্নের উপর ডিপেন্ড করবে যে আসলে কী চাইছে। যদি আরও এলাবোরেট করতে মন চায় আপনি এলাবোরেট করতে পারবেন। এখানে a - b হোল স্কোয়ার, এখানে a + b হোল স্কোয়ার করার পরে ক্যালকুলেশন করে যেটা আসবে ওটা মূলত হচ্ছে বৃত্তের সমীকরণ। ঠিক আছে, তো এটা আমরা সমস্ত ক্ষেত্রে ইউজ করি যখন আসলে আমাদের কেন্দ্রটা দেওয়া থাকে। আচ্ছা, 3 নম্বর যেটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাকে আমরা বলি বৃত্তের সাধারণ সমীকরণ। এটাকে আমরা বলি হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ। ওকে, এটাতে আপনার গুরুত্ব মনোযোগ দিতে হবে সবচাইতে বেশি। ইনফ্যাক্ট বৃত্তের সমীকরণের মধ্যে যতগুলো বিষয় আছে, এই সাধারণ সমীকরণ যেটা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এটা আমরা খুব ভালো মতো পড়বো, একটু বিশেষ গুরুত্ব সহকারে পড়বো। আচ্ছা, তো সাধারণ সমীকরণ বের করার আগে আপনাকে কিছু কথা বলে নিই। আমরা যখন কেন্দ্রটা 0 0 ধরছিলাম, এই যে কেন্দ্র যখন আমরা 0 0 ধরছিলাম, তখন আসলে কাহিনীটা কী হয়েছিল, আমরা দ্রুত বের করছিলাম। তো দ্রুত বের করার জন্য x - 0 হোল স্কোয়ার লিখছিলাম, তারপর লিখছিলাম y - 0 হোল স্কোয়ার, এই যে এখানে যেটা। তো x থেকে 0 বিয়োগ করলে আসলে কিছুই থাকে না, থাকে শুধুমাত্র হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল হচ্ছে r স্কোয়ার। আর এখানে দেখছিলাম যদি কেন্দ্র h, k ধরি, যদি আমরা কেন্দ্র h, k ধরি, এখানে আসতেছে x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার। তো এটা যদি আপনি এলাবোরেট করেন, মানে যদি বর্গের সূত্রে ফেলেন, তাহলে এমন হওয়া উচিত যে x স্কোয়ার মাইনাস 2hx প্লাস হচ্ছে h স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে y স্কোয়ার মাইনাস 2ky প্লাস হচ্ছে k স্কোয়ার। তো এই জায়গায় দেখেন এই একই সমীকরণে প্লাস মাইনাসের ঝামেলা রয়ে গেছে। হ্যাঁ, মানে এখানে থাকতেছে মাইনাস, এখানে থাকতেছে প্লাস, আবার এখানে প্লাস, এবার এখানে মাইনাস। তো এগুলো ঝামেলা। তো আমরা চেষ্টা করতেছি, আমরা চাইতেছি এমন একটা সমীকরণ বানাবো যেখানে সব কিছুই প্লাস থাকবে, যেখানে সব কিছুই প্লাস থাকবে। তো আমরা একটা কাজ করি, আমরা যদি এখানে আসলে এই শুধু এইচ না ধরে এখানে যদি মাইনাস এইচ ধরতাম, তাহলে ওই মাইনাসে কিন্তু আলটিমেটলি প্লাস হয়ে যেত। হ্যাঁ, এখানে শুধু এইচ ধরার কারণে এখানে আসছে এক্স মাইনাস এইচ, বাট যদি আমি এমন করতাম এই এইচটাকে মাইনাস এইচ ধরতাম, তাহলে কিন্তু আমাকে এই মাইনাস আর আসতো না, এটা আলটিমেটলি প্লাস হয়ে যেত। হ্যাঁ, তো যার কারণে আমরা যে কাজটা করব, আমরা এখন কেন্দ্রটাকে ধরবো হচ্ছে -g - f। আপনাকে যদি আগে বৃত্ত করে থাকেন আপনি দেখার কথা। তো আমরা এখানে কেন্দ্রটাকে ধরবো হচ্ছে
মাইনাস জি মাইনাস এফ। এটা বিশেষ কারণে ধরছি যে আমি সমস্ত ভ্যালুগুলোকে বা রেজাল্টটাকে আমি প্লাসে চাচ্ছি, দ্যাটস আমি কেন্দ্রকে প্রথমে ধরে নিব মাইনাস জি মাইনাস এফ। হ্যাঁ, তো দেখেন আমি আরেকটা বৃত্তের সমীকরণ, আরেকটা বৃত্ত আঁকতেছি আপনাকে জাস্ট বোঝানোর জন্য। মনে করেন এটা হচ্ছে আমাদের বৃত্ত, হচ্ছে আমাদের বৃত্ত। তো এই বৃত্তের স্থানাঙ্ক হচ্ছে, স্থানাঙ্ক না আসলে কেন্দ্র, এখানে কেন্দ্র ধরলাম হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। আর বরাবর মতোই আমাদের চলমান বিন্দু যেটা, সেটাকে ধরলাম হচ্ছে মনে করেন এক্স কমা ওয়াই, ধরলাম হচ্ছে এক্স কমা ওয়াই। তো এই যে দূরত্বটুকু, এটুকু হচ্ছে মনে করেন হচ্ছে আর, ব্যাসার্ধ যেটা ধরলাম হচ্ছে আমরা আর। তো এখন যদি আমরা এটার এই সমীকরণ বানাতে চাই, এইটুকু দূরত্ব যে এক্স কমা ওয়াই আর মাইনাস জি মাইনাস এফ, এদের দূরত্বটা হচ্ছে আর। তাহলে সমীকরণটা কি এমন হওয়া উচিত না যে এক্স মাইনাস মাইনাস জি, আপনি বুঝতে পারতেছেন যে আমরা দূরত্ব বের করতেছি যে এক্স মাইনাস মাইনাস জি, তারপর এখানে থাকবে হচ্ছে হোল স্কোয়ার। তো আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেছি, হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস মাইনাস এফ হোল স্কোয়ার রুট ওভার ইকুয়ালস হচ্ছে আর। এটা আসলে তো ভেঙে লেখার প্রয়োজন ছিল না, আপনারা অনেকে বুঝতে পারবেন যে আসলে এক্স মাইনাস মাইনাস জি করলে সরাসরি প্লাস জি লিখতাম, বাট আপনাকে জাস্ট বোঝানোর জন্য আমি এক লাইন বেশি লিখছি, এই আর কিছু না। তো যদি আমরা আরেকটু এলাবোরেট করি, যদি এখানে আরেকটু এলাবোরেট করি, তাহলে এখানে কি থাকা উচিত? এখানে এমন থাকা উচিত না যে এক্স প্লাস জি হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই প্লাস এফ হোল স্কোয়ার, এর রুট ওভার যেটা ওটাকে ওই পাশে নিয়ে চলে যাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আর স্কোয়ার ইকুয়ালস হচ্ছে আমাদের আর স্কোয়ার লেখা যাবে। আরেকটু ভাঙাই, আরেকটু এক্সটেন্ড করি, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার অ্যাপ্লাই করবো, তাহলে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস জি স্কোয়ার প্লাস এখানে থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে টু এফ ওয়াই, আর একটু জুম করে দিই, টু এফ ওয়াই, ওকে টু এফ ওয়াই প্লাস হচ্ছে এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এ পাশে হচ্ছে আমাদের আর স্কোয়ার। একটু সাজিয়ে লিখি, সুন্দর করে লিখি। আমরা যখন সমীকরণ লিখি তো প্রথমে চেষ্টা করি হচ্ছে স্কোয়ারওয়ালা যেগুলো আছে এগুলো আগে রাখার জন্য, তারপরে যেগুলো নর্মাল সমীকরণ আছে সেগুলোকে রাখার জন্য, আর লাস্টে হচ্ছে যেগুলো ধ্রুবক বা কনস্ট্যান্ট সেগুলোকে লেখার জন্য। তাহলে এখানে এমন থাকা উচিত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস দিলাম হচ্ছে জি স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার। আর এই পাশে যে আর স্কোয়ারটা রয়ে গেছে ওটাকে বামে নিয়ে চলে আসি জাস্ট হিসাব করার জন্য, মাইনাস দিলাম হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে জিরো, ইকুয়াল হচ্ছে জিরো। তো এই সমীকরণটাকে একটু জাস্ট রিঅ্যারেঞ্জ করে লিখছি। হ্যাঁ, তো এখানে একটু একটা বিষয় খেয়াল করেন, এখানে এক্স ওয়াই এগুলো হচ্ছে চলক বা বলি হচ্ছে আমরা ভ্যারিয়েবল, এক্স হচ্ছে চলক বা হচ্ছে ভ্যারিয়েবল, আসলে এগুলোর কোনো মান থাকে না, এরা আসলে মান রিসিভ করবে। এগুলো বৃত্তের উপরে যে চলমান বিন্দু যেগুলো না সবসময় চলতে থাকবে, সবসময় এগুলো চলতে থাকবে, মানে সমীকরণ যেভাবে থাকে আর কি। বাট এই যে জি আর হচ্ছে এফ এগুলো কিন্তু স্থানাঙ্ক, এগুলো আসলে নির্দিষ্ট কোনো স্থানাঙ্ক। যেমন আপনাকে বলে দিতে পারি যে 2,3 একটা নির্দিষ্ট স্থানাঙ্ক কিন্তু যেটা হচ্ছে 2,3, বাট এই এক্স ওয়াই কিন্তু চলক। হ্যাঁ, এটা আসলে নির্দিষ্ট কোনো ভ্যালু না, এরা যে কোনো ভ্যালু রিসিভ করতে পারে। হ্যাঁ, যাদের চলক সম্পর্কে আইডিয়া আছে তারা আপনারা জানতে পারেন, আর না জানলেও ক্ষতি নেই, আপনি জেনে রাখেন এটা হচ্ছে চলক, এটা ভ্যারিয়েবল, যে কোনো ভ্যালু সে রিসিভ করতে পারে। বাট কেন্দ্র যেটা মাইনাস জি মাইনাস এফ, এটা একটা ফিক্সড ভ্যালু, এটার মধ্যে একটা ফিক্সড ভ্যালু। আর এই যে দূরত্ব ব্যাসার্ধ, এটা একটা ফিক্সড ভ্যালু, মানে এটা একটা মানে সাংখ্যিক একটা মান থাকবে, এটা চলক না। তো যেগুলো চলক না সেগুলোকে আমরা বলছি কনস্ট্যান্ট বা হচ্ছে ধ্রুবক। তাহলে একটু খেয়াল করে দেখেন তো, এখানে এক্স আছে ওয়াই আছে, এখানেও এক্স আছে ওয়াই আছে, তো এই সমীকরণগুলো এইটুকু পার্ট হচ্ছে চলক। বাট এই যে অংশটুকু, যে এখানে জি এটা একটা স্থানাঙ্কের মান, এফ এটা একটা স্থানাঙ্ক, আর এটা একটা মানে একটা দূরত্ব আর কি। হ্যাঁ, তো এই সবগুলো আসলে হচ্ছে কনস্ট্যান্ট, এখানে কোনো চলক নাই। আপনি যখন সবগুলোকে সাম আপ করবেন আপনি একটা সংখ্যা পাবেন, বা যেটাকে আমরা ধ্রুবক বলে আখ্যায়িত করতেছি, আপনি একটা সংখ্যা পাবেন। তো যেহেতু এখানে এক্স ওয়াই নাই, এগুলো সাংখ্যিক ভ্যালু, আমরা করি কি এগুলোর পরিবর্তে সি ইউজ করি, মানে কনস্ট্যান্টের জন্য আমরা এখানে মূলত সি ইউজ করি। তাহলে আমি যদি আপনাকে বলি সমীকরণ আসলে এরকম হবে আলটিমেটলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস এই সবটুকুর পরিবর্তে আমি ধরতেছি হচ্ছে সি প্লাস সি ইকুয়াল হচ্ছে আমাদের জিরো। তো আলটিমেটলি এতক্ষণ আমরা যে কথাগুলো বলছি সেটা মূলত হচ্ছে এটার জন্যই। এই সমীকরণটা আপনাকে মনে রাখতে হবে মাস্ট, যে বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল হচ্ছে জিরো। আর এই সমীকরণের কেন্দ্র কত? এই সমীকরণের কেন্দ্র হচ্ছে আমাদের মাইনাস জি মাইনাস এফ। ঠিক আছে, তো সমস্ত এত সব কষ্ট আমরা করছি জাস্ট বোঝানোর জন্য যে আসলে এই সমীকরণটা কই থেকে আসছে এবং কিভাবে আসছে। তাহলে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল হচ্ছে জিরো। তো যে সময়গুলো আপনাকে দেখাইছি আমি সবচেয়ে বেশি ইউজ করবো হচ্ছে এইটা, আর উপরে যেগুলো লিখছি সেগুলো আমরা ইউজ করবো, বাট সেগুলো একটু কম ব্যবহার করবো, কারণ প্রত্যেকের ডিফারেন্ট স্টাইল থাকে। আমি আপনাকে আমার মতো করে দেখাবো, তো আশা করতেছি আপনি এটা দিয়েই মোস্ট অফ দ্য অঙ্ক করে ফেলতে পারবেন। আর এটা যে আমরা ইউজ করবো না তাও না, আমরা এটা ইউজ করবো, বাট এটা একটু কম ইউজ করবো আর কি।
আচ্ছা, আর বলিনি আপনাকে আগেই, এটা একমাত্র তখন ইউজ করব যখন হচ্ছে কেন্দ্রটা দেওয়া থাকবে। যদি কখনো দেখেন যে প্রশ্নে সরাসরি কেন্দ্র দেওয়া থাকে, তখনই একমাত্র আমরা এটা ইউজ করব। আর আদারওয়াইজ বাকি যতগুলো ম্যাথ আছে মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে বা প্রত্যেকটা বেসিক্সের ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি। ওকে, তাহলে আমরা আপনাকে 3টা সমীকরণ দেখাইছি। একটা হচ্ছে যদি কেন্দ্র 0 0 থাকে, আপনাকে একটু জাস্ট সর্ট আউট করে দিই। যদি কেন্দ্র 0 0 থাকে তাহলে সমীকরণ হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বরটা দেখাইছি যদি কেন্দ্র দেওয়া থাকে h কমা কে, ভালো মতো শুনে নেন, যদি কেন্দ্র দেওয়া থাকে h কমা কে, তার সমীকরণ হচ্ছে x মাইনাস h হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। আর 3 নম্বরটা যেটা, এটা হচ্ছে সাধারণ সমীকরণ, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। আপনি কয়েকবার পড়লেই একটা প্যাটার্ন আছে, আপনার নর্মালি মনে থেকে যাবে। হ্যাঁ, আর বোঝার বিষয় হচ্ছে এখানে কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। অনেকে যে বিষয়টা গুলিয়ে ফেলে যে কেন্দ্র জি আর এফ না কেন, আপনাকে আমি অলরেডি এখানে মেনশন করছি যে কেন আসলে আমরা মাইনাস জি মাইনাস এফ ধরছি। সবগুলো ভ্যালুকে পজিটিভ আনার জন্য মূলত আমরা কেন্দ্রটাকে মাইনাস জি মাইনাস এফ ধরছি। আমি যখন স্টুডেন্ট ছিলাম তা আমি চিন্তা করতাম যে আসলে কেন্দ্রটাকে এরকম নেগেটিভ ধরা কী প্রয়োজন ছিল, কিন্তু আমি পজিটিভ ধরলেই পারতাম। বাট ওই যে যদি আপনি এখানে পজিটিভ ধরতেন, এখানে আসলে হচ্ছে মাইনাসগুলো চলে আসতো আর কি। তো মাইনাস যেন না আসে, সবগুলোকে প্লাস রাখার জন্যই এই কেন্দ্রটাকে মূলত আমরা মাইনাস জি মাইনাস এফ ধরছি। আচ্ছা, এখন আমরা যদি আমরা বৃত্তের সাধারণ সমীকরণ পেয়ে গেছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0, এটার কাজ আসলে কি? তো ফার্স্ট অফ অল আমাদেরকে এখান থেকে বিভিন্ন প্যারামিটার বের করতে হবে, বিভিন্ন প্যারামিটার বের করতে হবে। তো এই প্যারামিটার বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে বিনীত অনুরোধ করবো, এখন আমরা যে জিনিসগুলো দেখাবো যে আসলে বৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন প্যারামিটার বা ডাটা বের করে নিয়ে আসা, এগুলো আপনার অঙ্ক করতে তো কাজে লাগবেই। যখন আপনি সিকিউ করবেন বা আপনি মেইন ম্যাথ করবেন, সেখানে দেখবেন কাজ আরও বেশি লাগতেছে। কিংবা যখন আপনি এমসিকিউ করতেছেন, তখন আপনার খুব বেশি কাজে লাগতেছে। তো এখন যে আলোচনা করবো এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন। হ্যাঁ, তো আমরা এখানে লিখতেছি যে বৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন প্যারামিটার নির্ণয়। হেডলাইন দিচ্ছে বৃত্তের সমীকরণ থেকে, লেখা একটু বাজে এবং স্লো, বিরক্ত হয় না, জাস্ট লিখতেছি বৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন প্যারামিটার নির্ণয়। ওকে, বিভিন্ন প্যারামিটার নির্ণয়। আমি এখানে একটু আপনাকে এক্সটেন্ডলি মানে একটু বেশি করে দেখাই দিব যে আসলে জিনিসটা কি। বাট আপনার কাজ হচ্ছে জাস্ট মনে রাখা, আপনাকে জাস্ট মনে রাখতে হবে, জাস্ট বুঝে নেন কই থেকে আসছে। বাট আপনাকে মনে রাখতে হবে মাস্ট। হ্যাঁ, আপনাকে এটা মানে কীভাবে আসছে এটা আপনাকে মনে রাখতে হবে না, বাট আপনি শুধু এটা বুঝতে হবে। বাট যে জিনিসটা আপনাকে মনে রাখতে হবে সেটা আপনাকে আমি লিখে দিতেছি বা বক্স করে দিব, আপনি সেখান থেকে ভালো মতো বুঝবেন। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা লিখবো হচ্ছে সমীকরণ। সমীকরণ সমীকরণ না, মেনশনই করে দিই সাধারণ সমীকরণ। আমাদের সাধারণ সমীকরণটা ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল হচ্ছে 0। তো একটু সমীকরণটা ভালো মতো খেয়াল করেন, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, আর কিছু কি আছে? না। তাহলে আমরা কি বলতে পারবো যে বৃত্ত আসল মূলত হচ্ছে যে এক্স আর ওয়াই এর একটা দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত বহুপদী। বৃত্ত মূলত হচ্ছে এক্স আর ওয়াই চলকের একটা দ্বিঘাত বহুপদী। হ্যাঁ, তো এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার থাকবে মাস্ট, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে হচ্ছে মাস্ট। এগুলো ছাড়া বৃত্ত সমীকরণ হবে না, এগুলো ছাড়া বৃত্তের সমীকরণ হবে না, মানে থাকতেই হবে হচ্ছে মাস্ট। তাহলে আমরা যদি বলি, এক নম্বর কথা হচ্ছে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার থাকবে, এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার থাকবে। আরেকটু প্রিসাইসলি বলি, এই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এদের প্রত্যেকের সহগকে সেম না, মানে এখানে যদি 1 থাকে এখানে কত আছে? 1 আছে। তাহলে আরেকটু মেনশন করে বলে দিই যে এবং এদের সহগ সমান থাকবে, এদের সহগ সমান থাকবে। সমান বলতে এখানে আপনাকে সমান তো থাকবে মেন কথা, এবং সহগগুলোকে এবং তাকে 1 বানাতে হবে, এবং তাকে 1 বানাতে হবে, এবং তাকে 1 বানাতে হবে। এই কথাটা কেন বলছি একটু ভালো মতো বুঝে নেন। আপনাকে আমি এরকম দিলাম যে 4x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার প্লাস 2x প্লাস 2 ইকুয়াল হচ্ছে 0। এটা কি বৃত্তের সমীকরণ হয়েছে? এই জিনিসটা না, কখনো বৃত্তের সমীকরণ হয় নাই। এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 4, ওয়াই স্কোয়ার সহগ হচ্ছে 5, দুটো ডিফারেন্ট জিনিস, সেম জিনিস না। তার মানে সোজা কথা, এটা কোনো মতে বৃত্তের সমীকরণ না, এটা কোনো মতে বৃত্তের সমীকরণ না। তো আমি যদি এখানে একটু মডিফাই করে দিই, এটাকে একটু কপি করে দিই, আমাকে যেন কষ্ট কম করতে হয়, কপি আরেকবার পেস্ট করে দিই। ওকে, আমরা মনে করি 4টাকে কেটে দিই, আমরা এই 4টাকে কেটে দিচ্ছি, এই 4কে কেটে যখন 5 বানিয়ে দিই, ওকে 5। এখন এটা বৃত্তের সমীকরণ, কারণ দেখেন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুটো সহগ হচ্ছে সেম, দুটো সহগ হচ্ছে সেম। তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। কিন্তু এটা আদর্শ সমীকরণ না, কিন্তু এটা আদর্শ সমীকরণ না।
যদি আপনি আদর্শ সমীকরণ হইতে হয় এদের সবগুলো সেম থাকবে, সেটা তো হইলই, বাট এগুলোকে আপনাকে 1 বানাইতে হবে। কী বানাতে হবে? আপনাকে 1 বানাইতে হবে। তাহলে 1 বানানোর জন্য আপনাকে এটাকে 5 দিয়ে ভাগ দিতে হবে। আপনি যদি এটাকে 5 দিয়ে ভাগ দেন, 5 দিয়ে ভাগ দিলে কী থাকবে? থাকবে হচ্ছে x² প্লাস y² প্লাস 2x ডিভাইডেড বাই 5 প্লাস 2 ডিভাইডেড বাই 5 ইকুয়াল হচ্ছে 0। যদি আপনি সেটাকে এই দুটো সহকে আপনি 1 বানাইতে পারেন, তখন আপনি সেটাকে বলতে পারবেন আদর্শ সমীকরণ। আদারওয়াইজ আপনি আদর্শ সমীকরণ বলতে পারবেন না, এবং যদি আপনি ক্যালকুলেশন করেন ভুল করবেন। হ্যাঁ, আর ক্যালকুলেশনের ব্যাপারটা কেন বলতেছি আগে সেটা আপনাকে পরে দেখাবো, বাট আপনি আপাতত জেনে রাখেন যে সবগুলো তো সেম থাকবে, সেম থাকলে বৃত্তের সমীকরণ হবে, বাট সবগুলো আপনাকে যদি স্ট্যান্ডার্ড বানাতে চান বা আদর্শ বানাতে চান আপনাকে 1 করতে হবে। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে এই যে বৃত্তের সমীকরণ আপনি দেখতেছেন এখানে কোথাও কি এক্স ওয়াই একসাথে গুণাকারে আছে? না, এক্সের কোথাও একসাথে গুণাকারে নাই। যদি গুণাকারে থাকে ওটা আসলে বৃত্ত হবে না, ওটা আসলে আপনার পরাবৃত্ত বা হচ্ছে উপবৃত্ত, ওগুলো হয়ে যেতে পারে আর কি। তো বোঝার বিষয় হচ্ছে এখানে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না। এই বৃত্তের সমীকরণে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না। দেখেন আপনি যেখানে এক্স আলাদা ওয়াই আলাদা, একসাথে কিন্তু গুণাকারে নাই, একসাথে গুণাকারে নাই। আমার 2 নম্বর কথা হচ্ছে এক্স ওয়াই যুক্ত কোনো পদ এখানে থাকতে পারবে না। 2 নম্বর কথা হচ্ছে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না, এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না। যদি থাকে এটা কখনোই বৃত্ত হবে না, নেভার, হইতে পারবে না। হ্যাঁ, তো যদি আপনাকে এরকম দিই, আমি বৃত্তের সমীকরণ দিলাম আপনাকে যে x², আচ্ছা একটু কঠিন করে দিই, কঠিন না একটু অন্যরকম করে দিই। ওকে, 5x² প্লাস 5y² মাইনাস 25x প্লাস 20xy প্লাস 5y² ইকুয়াল হচ্ছে 0। তো প্রথম দেখায় মনে হতে পারে যে হ্যাঁ এটা মনে হয় বৃত্ত, x² y² সহ 5 দেওয়া আছে, বাট আলটিমেটলি এই যে এখানে xy আছে না, এই xy এর জন্য এটা আসলে বৃত্তের সমীকরণ হবে না। কারণ আমরা শুরুতেই বলে দিচ্ছি বৃত্তের সমীকরণে xy যুক্ত কোনো পদ থাকতে পারবে না। যদি এখানে xy না থাকে তখনই একমাত্র সেটা বৃত্তের সমীকরণ হবে। বাট যদি আপনি দেখেন xy একসাথে গুণাকারে আছে কোনো সমীকরণে, সেটা আর যাই হোক কখনো সেটা বৃত্ত হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের 5x² প্লাস 5y² মাইনাস 25x প্লাস 5y² ইকুয়াল 0 এটা বৃত্ত হইতে পারে, বা এটা বৃত্তের আদর্শ সমীকরণ না। আদর্শ সমীকরণ আপনি কী করতে হবে? আপনাকে x² y² সব সেম বানানো লাগবে। তো সেম বানানোর জন্য আপনি যদি 5 দিয়ে ভাগ দেন, 5 দিয়ে যদি ভাগ দেন থাকবে হচ্ছে x² প্লাস হচ্ছে y² মাইনাস 5x প্লাস y², সরি এখানে আমি y² দিছি, একটু মিস্টেক করছি আসলে, এখানে y² না দিয়ে এখানে y দেওয়া উচিত ছিল, আর কি, প্লাস এখানে y থাকবে। ওকে, y ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে? তো এই দুটো কথা একটা মনে রাখেন যে বৃত্তে আসলে যদি আমরা সমীকরণ দেওয়া থাকে আপনাকে দুইটা শখ তো সেম থাকতে হবে, আর স্ট্যান্ডার্ড করার জন্য সবগুলো আপনাকে 1 বানাইতে হবে, ওই কিছু একটা ভাগ দিয়ে 1 বানানো লাগবে। আর 2 নম্বর কথাটা মনে রাখবেন হচ্ছে এখানে এক্স যুক্ত কোনো পদ থাকবে না, এক্স যুক্ত কোনো পদ থাকবে না। আচ্ছা, তো আমরা এখান থেকে কী কী বের করবো আমরা? তো বের করার আগে এটাকে আমি একবার কপি করে নিয়ে যাই, এটা আমার লাগবে কপি। ওকে, এখান থেকে লিখি পেস্ট। ওকে, আমরা যে সমীকরণটা বানাইছিলাম খেয়াল করে দেখেন তো, মনে করে দেখেন এটা কেন্দ্র কত ছিল? এই বৃত্তের সমীকরণের কেন্দ্র কত ছিল? কেন্দ্র ছিল হচ্ছে -g - f। আপনি মনে করে দেখেন কেন্দ্র ছিল হচ্ছে -g - f। তো আমাদের প্রথমত যে বৃত্তের যে কেন্দ্র, আমাদের বৃত্তের কেন্দ্রটা হচ্ছে -g - f। এখান থেকে আপনাকে মনে রাখতে হবে 1 নম্বর প্যারামিটার, প্রথমটা জুম ইন করে দিই। কেন্দ্র, আমাদের কেন্দ্র হচ্ছে -g - f। কান খুলে শুনে রাখেন, কেন্দ্র হচ্ছে -g - f। ভুলে কেউ জি আর এফ কে কেন্দ্র মনে করবেন না, কেন্দ্র হচ্ছে -g - f। এখন এটা আমরা বের করব কিভাবে? এখানে দেখেন তো এক্স এর সহগ কত? 2g না? এক্স এর সহগ হচ্ছে 2g। তাহলে যদি আপনাকে এরকম বলি যে এখানে এক্স এর সহগ হচ্ছে 2g, এখানে লিখতেছি এক্স এর সহগ হচ্ছে 2g, এই 2g থেকে -g কেমনে পাইতে পারি? আমি যদি এটাকে -2 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে আলটিমেটলি কত থাকবে? -g না? আলটিমেটলি থাকবে হচ্ছে -g। মানে এখানে এক্স এর সহগ ছিল হচ্ছে 2g, এই 2g কে যদি আমি -2 দিয়ে ভাগ দিই তো আলটিমেটলি পাচ্ছে হচ্ছে আমি -g। সিমিলারলি এখানে y এর সহগ কত? y এর সহগ হচ্ছে 2f, এখানে y এর সহগ হচ্ছে 2f। 2f কে আপনি -2 দিয়ে ভাগ দেন, আলটিমেটলি কত থাকবে? -f না? থাকবে হচ্ছে -f। তাহলে আপনি বুঝে যাওয়ার কথা কেন্দ্র আমরা কীভাবে বের করব? কেন্দ্র বের করব হচ্ছে x এর সহগ ডিভাইডেড বাই -2 কমা হচ্ছে y এর সহগ ডিভাইড বাই হচ্ছে -2, y সহগ ডিভাইডেড বাই -2। তো এভাবে মূলত আমরা আলটিমেটলি একটা বৃত্তের কেন্দ্র বের করব। ঠিক আছে? যদি একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকে আর আপনাকে বলে কেন্দ্র বের করার জন্য, তা আপনি করবেন হচ্ছে x এর সহগ ডিভাইড বাই -2 কমা হচ্ছে y এর সহগ ডিভাইডেড বাই -2। চলো আমরা একটা ডেমো দেই। মনে করুন হচ্ছে এরকম বৃত্তের সমীকরণ x² প্লাস y²
প্লাস 6x মাইনাস 4y প্লাস 2 ইকুয়াল হচ্ছে 0। তো বললাম একটা বৃত্তের সমীকরণ, এই বৃত্তের আমাকে কেন্দ্র বের করে দাও। বললাম হচ্ছে এটার কেন্দ্র বের করে দাও। তাহলে কেন্দ্র কত হবে? মাইনাস জি মাইনাস এফ সমান, খেয়াল করেন তো এখানে এক্সের সহগ কত? 6, আমি লিখলাম হচ্ছে 6 ডিভাইডেড বাই -2 কমা ওয়াই সহগ কত? -4, তো লিখলাম হচ্ছে -4 ডিভাইড বাই হচ্ছে -2। তাহলে কত থাকবে? এখানে থাকবে হচ্ছে -3 আর এখানে থাকবে হচ্ছে 2। ঠিক আছে, তো খুবই সিম্পল। আপনি এভাবেই যে এক্সের সহগ ডিভাইড বাই -2 ওয়াই সহগ ডিভাইড বাই -2, তো করে যেটা থাকবে এটা হচ্ছে কেন্দ্র। এমন একটা সময় আসবে যে আপনি আসলে মুখোমুখি করে ফেলতে পারবেন, আপনাকে এগুলো আসলে লেখাও লাগবে না। আরেকটা উদাহরণ দিই আপনাকে জাস্ট বোঝানোর জন্য। এরকম দিলাম 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 16x প্লাস 7 ইকুয়াল হচ্ছে 0। আপনাকে বললাম কেন্দ্র বের করতে, আপনাকে বললাম হচ্ছে কেন্দ্র বের করতে। খেয়াল করেন, আপনি কি এখন এক্সের সহগকে -2 দিয়ে ভাগ দিবেন? চিন্তা করে বলেন, আপনি কি এখন এক্সের সহগকে -2 দিয়ে ভাগ দিবেন কিনা? উত্তর হচ্ছে না, আপনি -2 দিয়ে ভাগ দিতে পারবেন না। কারণ হচ্ছে এটা তো আদর্শ সমীকরণে যায় নাই, এটা এখন আদর্শ সমীকরণে যায় নাই। কেন যায় নাই? যেখানে 4 রয়ে গেছে না। আপনাকে শুরুতে বলছিলাম যেখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগ সমান থাকবে, দ্যাটস ফাইন, বাট আপনাকে সহগটা 1 বানাইতে হবে, সহগটা 1 বানাইতে হবে। তো আমরা যে কাজটা করব, এটাকে 4 দিয়ে ভাগ দিব, 4 দিয়ে আমরা ভাগ দিব। যদি ভাগ দিই এটা হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6 না প্লাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 7 ডিভাইডেড বাই 4 ইকুয়াল হচ্ছে 0। এখন আপনি আপনার কাজ করেন। এখন লেখেন যে কেন্দ্র, কেন্দ্র হচ্ছে খালি কোথায়, কেন্দ্র, কেন্দ্র হচ্ছে এটা সহগ ডিভাইড বাই -2 এক্সের সহগ ডিভাইড বাই -2, তার মানে হচ্ছে সমান 4 ডিভাইডেড বাই -2 কমা এখানে কি ওয়াই আছে? দেখে মনে হচ্ছে ওয়াই নাই, বাট অ্যাকচুয়ালি ওয়াই এখানে আছে। কিভাবে আছে? ওয়াই মূলত এভাবে আছে 0 ইন্টু ওয়াই, ওয়াই মূলত এভাবে আছে 0 ইন্টু ওয়াই। ঠিক আছে, তার মানে এখন ওয়াই সহগ হচ্ছে 0, ওয়াই সহগ হচ্ছে 0। আমি এটা মুছে দিচ্ছি, ওয়াই সহগ হচ্ছে 0, তারপর 0 ডিভাইডেড বাই -2, তাহলে আলটিমেটলি কেন্দ্রের স্থানে কত পাচ্ছেন আপনি? আপনি পাচ্ছেন হচ্ছে -2 কমা হচ্ছে 0। ওয়াই যেহেতু নাই, তার মানে হচ্ছে ওয়াই সহগটা হচ্ছে এখানে 0, তো দ্যাটস ওয়াই কেন্দ্র এখানে কত আসছে? 0 আসছে। তো আশা করতেছি আপনি এভাবে কেন্দ্র বের করতে পারবেন, যে কেন্দ্র হচ্ছে এক্স এর সহগ ডিভাইড বাই -2 ওয়াই সহগ ডিভাইড বাই হচ্ছে -2। এই কেন্দ্র বের করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বাকি যে জিনিসগুলো আমরা শিখবো তার জন্য কেন্দ্র বের করাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ, যেটা আপনাকে মনে রাখতে হবে। বক্স করে দিচ্ছি, আশা করি আপনি বুঝছেন যে কীভাবে বের করতে হবে। তাহলে এক্স এর সহগ ডিভাইড বাই -2 কমা হচ্ছে ওয়াই সহগ ডিভাইড বাই -2। 2 নম্বর বিষয় হচ্ছে আপনাকে ব্যাসার্ধ বের করতে হবে। লিখতেছি 2 নম্বর ব্যাসার্ধ। 2 নম্বরটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। ওকে, ব্যাসার্ধকে আমরা আর দিয়ে ডিফাইন করি। এটা আপনাকে আগে সূত্রটা লিখে দিই, তারপর আপনাকে ব্যাখ্যা করবো কই থেকে আসছে। এটা হচ্ছে √/g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, √/g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি। কীভাবে এটা আসছে সেই গল্প বলতেছি, একটু ওয়েট করেন। √/g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি। খেয়াল করে দেখেন, আমরা যখন বৃত্তের সমীকরণ আপনাকে প্রমাণ করে দিয়েছিলাম, এই যেখানে খেয়াল করেন তো এখানে কি করছিলাম, এগুলো ধ্রুব সংখ্যা ছিল, রাইট? এই ধ্রুব সংখ্যাগুলোকে আমরা ধরছিলাম হচ্ছে সি। এই যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান ধরছিলাম হচ্ছে সি। তো এই লাইনটাই আপনাকে আরেকবার লিখে দিচ্ছি এখানে, কোথায় গেল, এখানে আমরা ধরে নিয়েছিলাম এরকম যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ধরছিলাম হচ্ছে সি। আপনি এটাকে একটু এলাবোরেট করেন, এরকম কি লেখা যাবে যে আর স্কোয়ার ইকুয়ালস হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো সুতরাং আমরা কি বলতে পারবো, আর ইকুয়ালস হচ্ছে √/g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, তো ব্যাসার্ধের যে ব্যাপারটা সেটা মূলত আসলে এখান থেকে আসছে সমীকরণটা, যে √/g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি। তো আশা করি আপনি বুঝছেন এটা কই থেকে আসছে। তো আমরা এটাকে একটু জাস্ট সাইডে নিয়ে চলে যাই, একটু পাশে নিয়ে রেখে দিই। ওকে, আচ্ছা, এখন ব্যাসার্ধে কিছু ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, ব্যাসার্ধে কিছু ব্যাপার স্যাপার আছে। যে মনে করেন এটা একটা বৃত্ত, এটা হচ্ছে একটা বৃত্ত, তাহলে এই বৃত্তের অবশ্যই ব্যাসার্ধ থাকবে। ধরে নিতেছি এটা মনে করেন হচ্ছে 2 সেন্টিমিটার বা ওয়াট এভার সামথিং, যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, তো যদি আমরা ক্যালকুলেশন করে দেখবো, একটা বৃত্তের সমীকরণ ক্যালকুলেশন করে দেখবো, এই ব্যাসার্ধের মান 3 রকম আসতে পারে। করকম আসতে পারে? 3 রকম। 3 রকম কীভাবে? প্রথমত হচ্ছে এই ব্যাসার্ধটা পজিটিভ আসতে পারে। আসলে পজিটিভই আসবে। একটা বৃত্ত আপনি আঁকছেন, তার ব্যাসার্ধ থাকবে না? অবশ্যই থাকবে। তো প্রথমত তার ব্যাসার্ধ হইতে পারে হচ্ছে পজিটিভ। তো আমরা ধরে নিচ্ছি r>0, মানে ব্যাসার্ধটা হচ্ছে পজিটিভ। তো যদি পজিটিভ হয়, এটাকে আমরা বলি হচ্ছে বাস্তব বৃত্ত। এটাকে আমরা বলি হচ্ছে বাস্তব বৃত্ত। আপনি চিন্তা করতে পারেন যে অবাস্তব বৃত্ত আবার হয় নাকি? সব তো বাস্তবই, তাই না? বাট অবাস্তব হইতে পারে, আমরা দেখতেছি সামনে, খেয়াল করেন।
2 নম্বরটা হচ্ছে আমাদের এই ব্যাসার্ধটা শূন্য হইতে পারে, মানে আপনি একটা বৃত্ত আঁকছেন, সেই বৃত্তের কোনো ব্যাসার্ধ নাই, ব্যাসার্ধ হয়ে গেছে 0। এটা আসলে কীভাবে সম্ভব? হ্যাঁ, আমি উত্তর বলার আগে আপনি জাস্ট চিন্তা করেন এটা আসলে কীভাবে সম্ভব, যে যদি ব্যাসার্ধ শূন্য হয়, বা শূন্য কীভাবে হবে একটা বৃত্তের, হ্যাঁ যদি শূন্য হয় সেটাকে আমরা বলি হচ্ছে বিন্দুবৃত্ত। তো জানেন আসলে আপনি বুঝতে পারছেন কিনা যে এটা আসলে বিন্দুবৃত্ত যে ব্যাসার্ধ শূন্য হয়। আপনি একটা ফোঁটা দিচ্ছেন, আপনি একটা জাস্ট ফোঁটা দিচ্ছেন, জুম ইন করে দেখাচ্ছি, এটা কিন্তু অবশ্যই বৃত্ত, জুম ইন করে দেখেন এটা কিন্তু অবশ্যই বৃত্ত, বাট তার কোনো ব্যাসার্ধ নাই। হ্যাঁ, তার কোনো ব্যাসার্ধ নাই। তার মানে যদি কখন আপনি দেখেন যে ব্যাসার্ধ বের করার পরে সেটা যদি শূন্য আসে, আপনি বলবেন সেটা হচ্ছে বিন্দুবৃত্ত, সেটা হচ্ছে বিন্দুবৃত্ত। 3 নম্বরটা চিন্তা করে দেখেন, ব্যাসার্ধ যদি নেগেটিভ হয়, r<0, মানে একটা বৃত্ত হবে তার ব্যাসার্ধ হচ্ছে নেগেটিভ, মানে শূন্য হবে, শূন্য হওয়ার চেয়ে শূন্য থেকে কম হবে, নেগেটিভ হবে। এটা কি আসলে এই ওয়ার্ল্ডে এক্সিস্ট করে? আপনি কি এমন কিছু কল্পনা করতে পারবেন যার দৈর্ঘ্য হচ্ছে নেগেটিভ? আই গেস করতে পারবেন না, আমিও করতে পারি নাই। আমি অনেক চিন্তা করছিলাম যে আসলে ব্যাসার্ধ নেগেটিভ কীভাবে হইতে পারে। এটা হচ্ছে আপনারা সেকেন্ড পেপারে ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার পড়বেন জটিল সংখ্যা, হ্যাঁ এক চ্যাপ্টার পড়বেন জটিল সংখ্যা, তখন আপনি ভালো মতো বুঝতে পারবেন যে আসলে এটা একটা অন্য একটা জগৎ বা অন্য একটা ইউনিভার্সের ব্যাপার স্যাপার। তো যদি ব্যাসার্ধ কখন নেগেটিভ হয়, আমরা এটাকে বলি হচ্ছে কাল্পনিক বৃত্ত বা অবাস্তব বৃত্ত বলতে পারেন, বাট কাল্পনিকটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এটা হচ্ছে কাল্পনিক বৃত্ত, মানে এই বৃত্তের ব্যাসার্ধটা নেগেটিভ হবে, এটা রিয়েল ওয়ার্ল্ড বা বাস্তব বাস্তব ক্ষেত্রে, মানে বাস্তব যে পৃথিবী আমাদের বসবাস করি এটার মতো কোনো বৃত্ত হবে না। মানে আমরা যে ইউনিভার্সে আছি এখানে আপনি এটাকে ডিফাইন বা এক্সপ্লেন করতে পারবেন না। কেউ যদি কল্পনা করতে পারেন, জানেন মানে কি বলবো, উপকৃত হবো আর কি। আমার জানা নাই যে আসলে এটা জিনিসটা দেখতে কেমন, অ্যাজুম করতে পারি না জিনিসটা আসলে কেমন। হ্যাঁ, যে কোনো জিনিসের দূরত্ব নেগেটিভ হবে, ব্যাসার্ধটা নেগেটিভ হবে। তো ইটস কাইন্ড অফ আমার কাছে যেটা আমি ভাবছিলাম যে এটা আসলে শূন্য হইতে হইতে অন্য কোনো ওয়ার্ল্ডে বা অন্য কোনো ইউনিভার্সে সেটা বড়তে থাকবে। হ্যাঁ, যেটা আসলে এই ওয়ার্ল্ডের না, এই ইউনিভার্সের না, অন্য কোনো ভিন্ন কোনো ইউনিভার্সের আর কি। তো যা হোক, ব্যাসার্ধের ক্ষেত্রে এই এমসিকিউটা খুবই আসে। হ্যাঁ, আপনাকে একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিবে, তো দিয়ে বলবে এটা আসলে কেমন বৃত্ত। হ্যাঁ, আপনি জাস্ট সিম্পলি ব্যাসার্ধটা বের করবেন, করার পরে এই যে √g² + f² - c, আপনার যদি আর মান মানে পজিটিভ আসে তাহলে হচ্ছে বাস্তব, যদি আর মান শূন্য আসে তাহলে হচ্ছে বিন্দুবৃত্ত, আর যদি নেগেটিভ আসে তাহলে আমরা বলবো হচ্ছে কাল্পনিক বৃত্ত। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে দিই, আপনার জন্য বুঝতে সুবিধা হবে আর কি। আচ্ছা, তো দিলাম হচ্ছে এরকম যে x² + y² মাইনাস হচ্ছে 12x প্লাস হচ্ছে 4y, আর কি দিব, প্লাস দিলাম হচ্ছে মনে করেন হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0। তো বললাম এটা ব্যাসার্ধ বের করতে বললাম, তো আপনি খেয়াল করে দেখেন। আচ্ছা, ব্যাসার্ধ বের করে প্রথমে আপনাকে কী বের করতে হবে, আপনাকে খেয়াল করে দেখেন এই যে জি আর এফ, GF এদের স্থানাঙ্ক আপনাকে বের করতে হবে। আমি আপনাকে বলছিলাম কেন্দ্র হচ্ছে সবচেয়ে ভাইটাল প্যারামিটার, সবার আগে কেন্দ্র বের করতে হবে, তারপর হচ্ছে বাকি জিনিসগুলো। যদি আপনি কেন্দ্র GRF এর ভ্যালু বের করতে না পারেন তাহলে আপনি অন্য কিছু বের করতে পারবেন না। তো প্রথম কথা হচ্ছে কেন্দ্র বের করব। তো যারা কেন্দ্র বের করা বুঝছেন আপনি মুখে মুখে উত্তর দিতে পারবেন, এটা কেন্দ্র হচ্ছে 6, -2। আপনি মুখে মুখে বলতে পারা উচিত যে এটা কেন্দ্র হচ্ছে 6, -2। কীভাবে করলাম, এক্স এর শক কত, -12 না, আপনি তাকে -2 দিয়ে ভাগ দেন। আপনি যে -12 এটাকে আপনি -2 দিয়ে ভাগ দেন, আপনি কত পাবেন, আপনি অবশ্যই 6 পাবেন। ওয়াই শক কত এখানে 4, আপনি এটাকে -2 দিয়ে ভাগ দেন, তা আপনি কত পাবেন, আপনি পাবেন হচ্ছে -2। তো কেন্দ্রটা আমি সরাসরি করলাম, আমার মনে হয় একবারে দেখানোর প্রয়োজন নাই, মানে ভেঙে ভেঙে লেখার প্রয়োজন নাই, আপনি বুঝতে পারবেন কেন্দ্র হচ্ছে 6, -2। তো বোঝার বিষয় হচ্ছে এখানে 6, যে ব্যাপারটা, এটা হচ্ছে -g - f এর ভ্যালু। অনেকে এটা গোলায় ফেলে, -g - f এর ভ্যালু হচ্ছে 6, -2। তাহলে জি আর এফ এর ভ্যালু কত, জি এর ভ্যালু হচ্ছে -6, এফ এর ভ্যালু হচ্ছে +2। এবার সেন্স কাটান, আপনি বোঝা উচিত যে জি এর ভ্যালু হচ্ছে -6 আর এফ এর ভ্যালু হচ্ছে +2। ঠিক আছে? আচ্ছা, তো আমি এখন ব্যাসার্ধ বের করবো। ব্যাসার্ধ আর ইকুয়ালস কি লিখছি আপনাকে, √g² + f² মাইনাস হচ্ছে c। যদিও আমরা এই প্লাস মাইনাসতে মাথা ঘামাই না, আমাদের মাথা ঘামানোর প্রয়োজন হয় না, কারণ এখানে কি স্কোয়ার আছে না। খেয়াল করে দেখেন g² + হচ্ছে f², তাহলে আপনি যেটাই বসান না কেন আনসারটা পজিটিভই আসবে। আপনি এটাকে স্কোয়ার করতেছেন, তাহলে আপনাকে ওই কিচ্ছু চিন্তা করতে হবে না যে জি এর ভ্যালু এফ এর ভ্যালু আলাদা করে বের করতে হবে না। এখানে আপনি যেটা পাইছেন সিম্পলি এটা বসায় দিবেন, বসে যাচ্ছে স্কোয়ার করে দেবেন। আর আপনি যেটা বসান প্লাস বসালে তো প্লাসই পাবেন, আর যদি আপনি মাইনাস বসান ওটাকে স্কোয়ার করলে তো আপনি কী পাবেন, পজিটিভের ভ্যালু পাবেন বা প্লাস ভ্যালু পাবেন। আমি এখানে লিখতেছি √6² প্লাস হচ্ছে, আমি যে কাজটা অনেকে করে কি এভাবে লেখে যে -2², বাট আমি এত কিছু ফলো করতাম না, যেটা আমি স্কোয়ার করতেছি তো চিহ্ন নিয়ে আমার চিন্তা করতে হবে না, আমি জাস্ট সিম্পলি বসে দিতাম হচ্ছে 2² - c। c হচ্ছে যেটা কনস্ট্যান্ট, যে ধ্রুব সংখ্যাটা থাকে এটা হচ্ছে c বা হচ্ছে কনস্ট্যান্ট, দিলাম হচ্ছে -2। ওকে, তাহলে কত থাকবে এখানে 36 আর 4 হচ্ছে 40, 40 থেকে 2 চলে গেলে 38 থাকবে হচ্ছে √38। তো এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ বের করছি আর কি। এটা কেমন বৃত্ত, যে বাস্তব বৃত্ত, এটা আসলে হচ্ছে আমাদের বাস্তব বৃত্ত বা রিয়েল যে বৃত্ত আমরা যেটা বলতেছিলাম সেটা আর কি। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই জাস্ট দেখানোর জন্য। 2 নম্বরটা
2 নম্বর না একটা বৃত্তের সমীকরণ দিই আপনাকে, এরকম দিলাম, যেমন করেন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস দিলাম হচ্ছে 4x মাইনাস দিলাম হচ্ছে ভগ্নাংশ না দিই, ক্যালকুলেটর নাই আমার কাছে এখন, আপনি বুঝতে পারবেন, প্লাস 4x মাইনাস দিলাম হচ্ছে মনে করেন 6y, আর একটু হিসাব করে নিই আমি, 4 আর এখানে হচ্ছে 9 13, ওকে, প্লাস দিলাম হচ্ছে 13 প্লাস 13 ইকুয়াল হচ্ছে 0। একটা সময় দিলাম হচ্ছে এরকম যে সময় হচ্ছে এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y প্লাস 13 ইকুয়াল হচ্ছে 0। তো বললাম এটা ব্যাসার্ধ বের করতে হবে, বললাম হচ্ছে ব্যাসার্ধ বের করতে হবে। আচ্ছা, ব্যাসার্ধ বের কি বের করতে হবে আপনাকে? কেন্দ্র বের করতে হবে। আর আমার বিশ্বাস আপনারা অলরেডি ইতিমধ্যে কেন্দ্রটা বের করে ফেলছেন। কেন্দ্র কত হবে? আর 2 সেকেন্ড সময় নেন, বলেন কেন্দ্র কত হবে। কেন্দ্র আপনি বের করছেন অবশ্যই, আপনি কেন্দ্র বের করছেন -2,3, -2,3। যারা বুঝেন নাই আপনাদের জন্য কি বলবো আর, দুঃখ, মানে খুবই হতাশ আর কি। যদি কেউ যদি এখনো বুঝতে না পারেন যে কেন্দ্র কেমনে বের করছি, আপনার জন্য আমি খুবই হতাশ। বলছি আরেকবার যে আপনি এক্স এর সহগ হচ্ছে 4, তাকে -2 দিয়ে ভাগ করছেন, তাহলে এটা হচ্ছে -2, ওয়াই সহগ হচ্ছে -6, তাকে আপনি -2 দিয়ে ভাগ করছেন, তাহলে আপনি পাইছেন হচ্ছে 3। হ্যাঁ, এটা হচ্ছে জি আর মানে -g আর -f এর ভ্যালু আর কি। তাহলে আমরা ব্যাসার্ধ বের করতেছি এখন। ব্যাসার্ধ আর ইকুয়ালস √ আপনি জানেন জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি। তো যদি আমরা স্কোয়ার করে দিই, এখানে -2 আছে, বাট আমি আপনাকে অলরেডি বলছি যদি স্কোয়ার করবো আমি সবসময় পজিটিভ ভ্যালুই বসাই, এটা আমার অভ্যাস হয়ে গেছে। আপনি চাইলে এটাই বসাতে পারেন, এটা খুব একটা ম্যাটার করে না। তা 2 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার আর মাইনাস সি, সি হচ্ছে 13, তো বসালাম হচ্ছে -13 কত হবে দেখেন তো, শূন্য না? হ্যাঁ শূন্য। 4 আর 9 13, 13 - 13 মানে হচ্ছে 0, আর √0 মানে হচ্ছে 0। হ্যাঁ, তো যেহেতু এটা আসলে শূন্য আসছে ব্যাসার্ধটা, দ্যাট মিনস এটা হচ্ছে একটা বিন্দুবৃত্ত। এটা আসলে হচ্ছে একটা বিন্দুবৃত্ত। পরীক্ষাতে মাঝে মাঝে আসে যে একটা বিন্দুবৃত্তের সমীকরণ লিখো, একটা বিন্দুবৃত্তের সমীকরণ লেখো। ওটা আসলে আহামরি কিছু না, খুবই সিম্পল। এই যে কেন্দ্র যেটা আছে না, এ দুটোকে স্কোয়ার করবেন, এ দুটোকে স্কোয়ার করবেন। তো স্কোয়ার করলে কত হয়? 4 আর হচ্ছে 9, তাহলে হলো 13। হ্যাঁ, যদি 13 হয়, ওই 13 আপনি জায়গায় বসায় দিবেন। ওই 13 -13 আলটিমেটলি হয়ে যাবে হচ্ছে 0। তো দ্যাটস ওয়াই এই দুটোকে স্কোয়ার করে যোগ করলে যে আনসারটা হয়, আর কনস্ট্যান্টের ভ্যালু যদি ঠিক সেটাই হয়, তখন আসলে অ্যাকচুয়ালি সেটা একটা বিন্দুবৃত্তের মতো আচরণ করে আর কি। ওকে, তো আমাদের 2 নম্বর যে বিষয়টা ব্যাসার্ধ বের করা, সেটা আপনি বের করতে পারবেন। তাহলে প্রথম কথা, আমরা কেন্দ্র বের করতে পারবো এক্স এর সহগ ডিভাইড বাই -2, ওয়াই সহগ ডিভাইড বাই -2। দ্বিতীয় কথা, আমরা ব্যাসার্ধ বের করতে পারবো √g² প্লাস এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি। 3 নম্বর বিষয় গুরুত্বপূর্ণ। 3 নম্বর বিষয়টা হচ্ছে আপনাকে, আচ্ছা এটা বলার আগে হেডলাইন দ্বারা আপনাকে একটা চিত্র দেখাই। চিত্রটা হচ্ছে এরকম যে আপনাকে একটা বৃত্ত দিলাম এরকম, মনে করেন একটা বৃত্ত, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। বৃত্তটা আপনি এইভাবে আঁকছেন, হইতে পারে এভাবে, হ্যাঁ হইতে পারে না, কার্তেসীয় সমতলে যে কোনো জায়গায় বৃত্তটা হইতে পারে। বৃত্ত হচ্ছে এখানে। এখন এই বৃত্তটা এক্স অক্ষ থেকে এইটুকু অংশ কেটে নিছে না, এটাকে বলেছে আমরা জ্যা, আমরা মূলত আসলে এখানে জ্যা বলি। এই যে অংশটুকু সে কেটে নিল, যে এখান থেকে এটুকু পর্যন্ত জুম ইন করে দিই, এটুকু আপনাকে বের করতে হবে, এটুকু আপনাকে বের করতে হবে। আমরা এটাকে বলি হচ্ছে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। আমরা এটাকে বলি হচ্ছে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। এটা বের করেছে এভাবে, এটা প্রমাণটা দেখাচ্ছে না। প্রমাণ দেখাতে গেলে আপনাকে আর কয়েক জিনিস পড়াইতে হবে আমার, তো যেহেতু বৃত্ত পড়াচ্ছি ওগুলো পড়াবো না, আপনাকে জাস্ট ওই যে দূরত্বের কিছু ব্যাপার স্যাপার আছে সেখান থেকে বুঝে দিচ্ছি যে এক্স এর খণ্ডিত দৈর্ঘ্য হচ্ছে এরকম যে 2√g² - c। খুবই সিম্পল, যে এটুকু যে দূরত্ব যেটুকু সেটা হবে হচ্ছে 2√g² - c, 2√g² - c। এটা অ্যাড করে দিই। ওকে, তাহলে আপনাকে কিন্তু আপনি জি বের করতে পারবেন, আর সি তো অবশ্যই সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে আপনি জাস্ট দৈর্ঘ্যটা বের করবেন 2√g² - c। সিমিলারলি আমরা কি ওয়াই অক্ষটা বের করতে পারবো না? অবশ্যই পারবো, লিখে দিচ্ছি ওয়াই অক্ষের দৈর্ঘ্য। তাহলে এটা চিত্রটা কেমন হবে? চিত্রগুলো বোঝা জরুরি, এই চিত্রগুলো মাথায় রাখেন, কারণ আপনি যখন প্রশ্ন সলভ করতে যাবেন এরকম দেখতে পাবেন। হ্যাঁ, পরীক্ষাতে আপনি অবশ্যই যদি আপনার সিকিউ সলভ করবেন, যারা এইচএসসি পরীক্ষা দিবেন, অবশ্যই আপনাকে এরকম দেওয়া থাকবে। আর অ্যাডমিশনের জন্য তো সেটা বোঝা আরও সহজ, এরকম চিত্র আপনি অবশ্যই ফেস করবেন। তাহলে ওয়াই অক্ষের খণ্ডিত অংশটা এমন হতে পারে, আমরা একটা অক্ষ আঁকি, বৃত্ত হয়েছে এটা, হ্যাঁ হয়েছে। এইটুকু যে দৈর্ঘ্য যেটা, এই যে এইটুকু যেটা, এটা দৈর্ঘ্য হচ্ছে এরকম 2√f² - c। সিম্পল কমন সেন্স, যদি এক্স অক্ষের খণ্ডিত অংশ দিয়ে বের করেন 2√g² - c, তাহলে ওয়াই অক্ষটা হবে হচ্ছে 2√f² - c। এটা সুন্দর হয় নাই, আর একটু লিখে সুন্দর করে। এটা হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2√f² - c। আজকে প্রথম ক্লাস, আমরা সেজন্য যতগুলো সমীকরণ আপনার লাগবে সবগুলো আপনাকে বুঝিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমরা চেষ্টা করবো ভালো মতো ম্যাথগুলো প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, আচ্ছা, তো অনেকে প্রশ্ন করতে পারেন ভাইয়া এটা তো আপনি শুধু এক্স অক্ষের ক্ষেত্রে দেখাইছেন, এটা শুধুমাত্র আপনি ওয়াই অক্ষের ক্ষেত্রে দেখাইছেন। আমি মেনশন করে দিই এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আচ্ছা, এমন হতে পারে না? এমন তো হতেই পারে, হতে পারে না?
অবশ্যই পারে। আচ্ছা একটু সুন্দর করে আঁকি, একটু ওয়েট, আগে অক্ষরটা দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, এমন হতে পারে না? অবশ্যই পারে। এই বৃত্তটা দেখেন, এটা কিন্তু এক্স অক্ষ থেকে খণ্ডন করছে, আবার ওয়াই থেকেও খণ্ডন করছে। হ্যাঁ, তো এক্সকে করলে, এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ করলে ওয়াই থেকে খণ্ডিত করতে পারবে না, ব্যাপারটা এরকম না। দুটো অক্ষকে সে খণ্ডিত করতে পারে, তখন আপনি সেপারেটলি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে এক্স অক্ষ থেকে কতটুকু ক্ষয় করছে, মানে কতটুকু কেটে নিছে, আর ওয়াই থেকে কতটুকু কেটে নিছে, আপনি ভিন্ন ভিন্ন সেপারেটলি আপনি বের করতে পারবেন। এক্স অক্ষের জন্য হচ্ছে এইটা, আর ওয়াইয়ের জন্য হচ্ছে এইটা। হ্যাঁ, চিত্র দিচ্ছি আপনাকে জাস্ট এটা বোঝানোর জন্য যে হ্যাঁ এখান থেকে নিচে হচ্ছে এক্স অক্ষ থেকে, আর এখানে নিচে হচ্ছে ওয়াই অক্ষ থেকে। চাইলে দুই অক্ষ যেটা আছে, দুই অক্ষ থেকে সে কী করতে পারে, খণ্ডন করতে পারে। আচ্ছা, গেল আমাদের কয়টা, 4টা, আর 2টা আছে, বেশি নাই আর, খেয়াল করেন। 5 নম্বরটা, 5 নম্বরটা হচ্ছে একটা বৃত্ত, এখানে তো খণ্ডন করছে, এই যে চিত্রগুলো অনুযায়ী সে খণ্ডিত করছে, এখানে সে খণ্ডিত করবে না, সে জাস্ট টাচ করবে, মানে স্পর্শ করে যাবে। আমরা সেটা লিখতেছি যে এক্স অক্ষকে স্পর্শ করলে, এক্স অক্ষকে স্পর্শ করলে, এক্স অক্ষকে স্পর্শ করলে, স্পর্শ করলে বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে এরকম একটা ছবি আঁকি আমরা, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ব্যাপারটা এমন হতে পারে। ওকে, সেন্টার দিয়ে দিই, খেয়াল করে দেখেন, বোঝার বিষয় আছে, সে জাস্ট টাচ করছে আর কিছু করে নাই, জাস্ট স্পর্শ করে গেছে। যদি স্পর্শ করে যায়, কোন অংশই খণ্ডন করছে না, কোন অংশ সে খণ্ডন করে নাই, এখানে খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে 0, খণ্ডিত অংশ হচ্ছে 0। তাহলে একটু আমরা দেখছিলাম যে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য যেটা ছিল হচ্ছে 2√g² - c, 2√g² - c। যেহেতু সে এখানে স্পর্শ করছে, তার মানে খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে 0, এটা হচ্ছে আমাদের 0। তো যদি আমরা এটাকে সিম্পলিফাই করি, এমন হওয়া উচিত না যে √g² - c ইকুয়াল হচ্ছে 0, মানে এই টুকে যদি আপনি ডান পাশে নিয়ে যান 0/2 মানে 0ই থাকবে, আর √কে যদি আপনি ওই পাশে নিয়ে যান খুব একটা চেঞ্জ হবে না, তার মানে থাকবে g² - c ইকুয়াল 0, বা আমরা বলতে পারি আলটিমেটলি g² ইকুয়াল হচ্ছে c, g² ইকুয়াল হচ্ছে c। তাহলে যদি একটা বৃত্ত এক্স অক্ষকে টাচ করে, তাহলে আপনি সিম্পলি বলতে পারবেন g² সমান হচ্ছে আমাদের c। ঠিক আছে, এই জিনিসটাকে আমি সাইডে নিয়ে যাই, এটা আমাদের খুব একটা কাজে লাগবে না, আপনাদের বোঝানোর জন্য বলছি, g² ইকুয়াল হচ্ছে c। তো আমরা বলতে পারবো যদি এক্স অক্ষকে টাচ করে, আপনি সিম্পলি বলবেন g² সমান হচ্ছে c। এটা কিন্তু মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ প্রপার্টি, যদি সে এক্স অক্ষকে টাচ করে, g² সমান হচ্ছে c। আচ্ছা, সেম ওয়েতে আমরা কি এটা বলতে পারবো না, এই যদি আপনার এই ওয়াই অক্ষকে স্পর্শ করে, আপনি কি বলতে পারবেন না, এক্সকে স্পর্শ করলে g² সমান c, তাহলে ওয়াইকে স্পর্শ করলে কি হবে, f² সমান হচ্ছে c। আমি লিখে দিচ্ছি, আপনাকে চিত্রকে দিচ্ছি, একটু ওয়েট করেন। 6 নম্বরটা হচ্ছে যদি ওয়াইকে স্পর্শ করে, একটু জুম আউট করে দিই, ওয়াই অক্ষকে স্পর্শ করলে, ওইটার আর প্রমাণ আপনাকে দেখালাম না, সিম্পলি লিখে দিচ্ছি f² সমান হচ্ছে c, f² সমান হচ্ছে c। চিত্রটা কেমন হতে পারে, এমন হতে পারে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, মানে এমন হতে পারে, সে আসলে ওয়াইকে জাস্ট স্পর্শ করবে কিন্তু ছেদ করবে না। হ্যাঁ, এমন হতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন আপনাকে একটা কথা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখান থেকে মানে পড়াইতেছি এক্স অক্ষকে স্পর্শ করলে, ওয়াইকে স্পর্শ করলে, বাট আমরা এখান থেকে একটা প্রপার্টি বের করব, গুরুত্বপূর্ণ প্রপার্টি বের করব। খেয়াল করে দেখেন তো, এই বৃত্তটা এক্স অক্ষকে টাচ করছে। হ্যাঁ, তাহলে এইটুকু যে দূরত্ব, জুম ইন করে দিই, এইটুকু যে দূরত্ব, এটা কি ব্যাসার্ধ আর না? অবশ্যই ব্যাসার্ধ আর। আমরা আপনাকে বোঝানোর সুবিধার্থে ধরে নিচ্ছি আমাদের এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে, ধরলাম মনে করেন এক্স কমা ওয়াই, বোঝানোর সুবিধার্থে ধরে নিচ্ছি কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে এক্স, আর এইটুকু দূরত্ব হচ্ছে ওয়াই। দেখেন তো বুঝেন কিনা, জুম ইন করে বুঝাই। এই যে কেন্দ্র ধরছি এক্স কমা ওয়াই, এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে এক্স স্থানাঙ্কের হিসাব অনুযায়ী, আর এইটুকু দূরত্ব হচ্ছে ওয়াই। তাহলে এই যে ব্যাসার্ধ আর, এটা কি আসলে ওয়াইয়ের সমান না? তাহলে আমি কিন্তু বলতে পারি যদি একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে তার ব্যাসার্ধ হবে হচ্ছে কেন্দ্রের ওয়াইয়ের সমান বা কেন্দ্রের কোটির সমান। অবশ্যই বলা যাবে, যদি আপনার সেটা এক্স অক্ষকে টাচ করে, তার ব্যাসার্ধ হবে হচ্ছে কেন্দ্রের কোটি বা ওয়াইয়ের সমান। আমরা এভাবে বলি এক্সকে টাচ করলে ব্যাসার্ধ হবে হচ্ছে ওয়াই, মানে কেন্দ্রের ওয়াই বা কেন্দ্রের কোটির সমান। ঠিক আছে, এই কথা আমি এখানে লিখে দিচ্ছি, যদি এটা গুরুত্বপূর্ণ, ভালো মতো মনে রাখতে হবে। যখন আমরা ম্যাথ করবো তখন কাজে লাগবে, প্রতিটা কথাই যখন আমরা ম্যাথ করতে যাব, সিকিউ করতে যাব, কাজে লাগবে। তো এখন আমরা যে আলোচনাটা করতেছি আপনাকে বুঝতে হবে, পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে। এটা শুধু এরকম না আপনি শুনে গেছেন ভুলে যাবেন, এরকম না, আপনাকে মনে রাখতে হবে মাস্ট। তো আমরা বলতেছি যদি বৃত্ত
এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটি, কেন্দ্রের কোটি, যেটাকে আমরা বলবো হচ্ছে মডুলাস পাই। মডুলাস কেন? কারণ ব্যাসার্ধ তো আসলে এই দ্রুত কখনো নেগেটিভ হয় না, বাট এই স্থানাঙ্কটা নেগেটিভ হইতে পারে। হ্যাঁ, স্থানাঙ্ক নেগেটিভ হইতে পারে, তো যেন সেটা নেগেটিভ না আসে, দ্রুত যদি নেগেটিভ না আসে আমরা এখানে মডুলাস দিয়ে দিছি। আর ওয়াই বলতে বুঝবো হচ্ছে ওই কেন্দ্রের কোটির ভ্যালু আর কি, যদি কেন্দ্রকে আমরা -f দিয়ে ডিফাইন করি, বাট আপনি যেন সহজে মনে রাখতে পারেন যে এক্সকে স্পর্শ করলে কেন্দ্র হবে মডুলাস পাই, মানে ব্যাসার্ধ হবে হচ্ছে মডুলাস পাই। ঠিক আছে, তো ওয়াইয়ের ক্ষেত্রে এটা দেখার প্রয়োজন নাই, তো আপনাকে জাস্ট দেখাই দিই। মনে করেন ধরলাম কেন্দ্র হচ্ছে এক্স কমা ওয়াই, কেন্দ্র হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে এই যে এক্স কমা ওয়াই ব্যাপারটা কীরকম, এখান থেকে আমি একটা লম্ব টানতেছি আপনাকে জাস্ট বোঝানোর জন্য। এখানে দ্রুত টানলাম আর এখানে দ্রুত টানলাম। ওকে, এই দূরত্বটুকু, এই দূরত্ব হচ্ছে এক্স, এই দূরত্ব হচ্ছে এক্স, আর এইটুকু যেটা যেটা হচ্ছে ওয়াই। তাহলে এই যে দূরত্ব এক্স, এটাই কি আমার বৃত্তের ব্যাসার্ধ আর না? খেয়াল করে দেখেন তো, এই যে দূরত্বটা যেটা আসলে এক্সের সমান, সেটা অ্যাকচুয়ালি আমার কত? আর। তা আমরা বলতে পারি যদি একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে, যদি সে ওয়াইকে স্পর্শ করে, তখন তার যে কেন্দ্রের যে ভুজ, কেন্দ্রের যে ভুজ বা এক্সের যে মানটা, এটা অ্যাকচুয়ালি ব্যাসার্ধ, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ব্যাসার্ধ। এখান থেকে আপনি মনে রাখবেন, যদি যদি আমাদের বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে, ব্যাসার্ধ ইকুয়ালস কেন্দ্রের ভুজ, বা আমরা এটাকে আমি যে চর্চাটা করতাম আমি এটাকে বলতাম হচ্ছে মডুলাস এক্স। এক্স বলতে আমরা তো বুঝি, তাহলে বুঝে নিব হচ্ছে কেন্দ্রের যে ভুজ সেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর। ঠিক আছে, ওকে, রিক্যাপ করে দিচ্ছি জিনিসটা আসলে কী করছি আমরা। যদি এক্সকে স্পর্শ করে জি স্কোয়ার ইকুয়াল সি, আর যদি ওয়াইকে স্পর্শ করে এফ স্কোয়ার ইকুয়াল সি। এক্সকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়াল সি, ওয়াইকে স্পর্শ করলে এফ স্কোয়ার ইকুয়াল সি। আর এক্সট্রা ইনফরমেশন এটা মনে রাখবো, যদি এক্সকে স্পর্শ করে ব্যাসার্ধ হবে হচ্ছে মডুলাস পাই, ব্যাসার্ধ হবে মডুলাস পাই, মানে হচ্ছে কেন্দ্রের কোটি। আর যদি ওয়াইকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হবে মডুলাস এক্স, মডুলাস এক্স। ঠিক আছে, ওকে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা দেখাবো না ভাবছিলাম, বাট জেনে রাখেন, জানলে ক্ষতি নেই। হ্যাঁ, জানলে ক্ষতি নেই। এমন হতে পারে না একটা বৃত্ত দুইটা অক্ষকে স্পর্শ করবে? অসম্ভব তো না। হ্যাঁ, হইতে পারে সে দুই অক্ষকে স্পর্শ করছে। আচ্ছা, এটাকে একটু, এটা তো ছেদ করে ফেলছে, দাঁড়ান আমার একটা সেটিং আছে, এটাতে সরানো যাবে। ওকে, দেখে মনে হচ্ছে না যে দুটোকে স্পর্শ করছে? হ্যাঁ, এমন হতে পারে যে একটা বৃত্ত দুইটা অক্ষকে স্পর্শ করতে পারে। তো যদি এক্স অক্ষকে স্পর্শ করতো, খেয়াল করে দেখেন, এক্সকে স্পর্শ করলে আপনি কি বলতেন? জি স্কোয়ার সমান সি। যেহেতু ওয়াইকে স্পর্শ করছে আপনি বলতে পারেন এফ স্কোয়ার সমান সি। তো যেহেতু দুইটাকে স্পর্শ করছে আমি কি বলতে পারবো না জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান হচ্ছে সি? এটা হচ্ছে যদি আপনার একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে, মানে দুই অক্ষকে যদি সে টাচ করে, তখন আসলে হচ্ছে এই জিনিসটা। তো এই 7টা জিনিস আপনাকে দেখাইছি, আপনাকে ভালো মতো মনে রাখতে হবে। শুরু থেকে আরেকবার বলে দিচ্ছি, সবার প্রথমে কেন্দ্র, কোনো কম্প্রোমাইজ নাই, সবার প্রথমে কেন্দ্র। এক্স এর শক ডিভাইড বাই -2, ওয়াই শক ডিভাইড বাই -2। দুই নম্বরটা হচ্ছে ব্যাসার্ধ, √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, যেমনি দেখাচ্ছি ঠিক এমনি মনে রাখবেন। হ্যাঁ, 3 নম্বরটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2√g স্কোয়ার মাইনাস সি, আর ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2√f স্কোয়ার মাইনাস সি। 5 আর 6 হচ্ছে এক্সকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি, ওয়াইকে স্পর্শ করলে এফ স্কোয়ার সমান সি। আর যদি আমরা দুই অক্ষকে স্পর্শ করে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল হচ্ছে সি, মানে জি স্কোয়ার ইকুয়াল এফ স্কোয়ার ইকুয়াল হচ্ছে সি। ঠিক আছে, মানে সবগুলো আসলে সেম হবে আর কি। আচ্ছা, তো এই পদ্ধতি আপনি বুঝতে পারেন, আমরা আপনাকে কিছু ম্যাথ করাবো, র্যান্ডম এক ধরে ম্যাথ করাবো। ম্যাথ করলে আপনি আসলে এই জন্য তাৎপর্য বুঝবেন, মানে তাৎপর্যটা বুঝতে পারবেন। তারপর হচ্ছে আমরা আসলে মেইন যে প্রশ্ন যেমন হতে পারে সেটা আপনাকে দেখাবো। আর আমরা চেষ্টা করবো রূপন্তী প্রকাশনের বইটা ফলো করার জন্য, যে কাজী কামরুজ্জামান স্যার আছেন ওনার বইটা ফলো করার জন্য। আসলে যেগুলো একটা বই ফলো করলেই হয়, একটা বই ফলো করলেই হয়, কারণ সব বইয়ে ঘুরে ফিরে ম্যাথগুলো সেম আর কি, ওরিয়েন্টেশন আলাদা, যে কোনো বইতে আগে দিচ্ছে কোনো বইতে পরে দিচ্ছে, বাট মানে আপনাকে তো কোনো একটা বই ফলো করতেই হবে আর কি। তো আমার পার্সোনাল পছন্দ, আমি রূপন্তী প্রকাশনী যে বইটা আছে, রূপন্তী প্রকাশনী কাজী কামরুজ্জামান স্যারের বই, ওটা থেকে ম্যাথ করাবো আপনাদেরকে বেশি। আর এগুলো আপনি অনুরাইটারের বইতেও খুঁজে পাবেন। হ্যাঁ, জাস্ট ধারাবাহিকতার ব্যাপার স্যাপার আর কি। আর এছাড়া আপনার যে কোনো একটা বই কিনতে পারেন, কেতাবুদ্দিন স্যারের বই কিনতে পারেন, বা এসইউ আহমেদ স্যারের বই কিনতে পারেন, বা সিস্টেক, যেটা আপনার কাছে ভালো মনে হয় আপনি যে কোনো একটা বই খুব ভালো মতো শেষ করবেন। আর আমরা চেষ্টা করব ম্যাথগুলো দেখা দেওয়ার জন্য, যারা আপনি সবগুলো ম্যাথে সলভ করতে পারেন আর কি। মানে এখানে কনসেপ্টটা গুরুত্বপূর্ণ, আর ওই কনসেপ্টের আন্ডারে আপনি ম্যাথগুলো করতে পারতেছেন কিনা সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো আমরা যদি সামারি করি যে আসলে এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখছি, ব্যাপারটা হচ্ছে যে আমরা আসলে 4.1-এর আপনার কেন্দ্র বের করা শিখছি আমরা বৃত্তের সাধারণ সমীকরণ থেকে, পরে বৃত্তের ব্যাসার্ধ বের করা শিখছি, যেটা হচ্ছে √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। মানে দুটো অনেক বেশি গুরুত্বপূর্ণ, আগে জি আর এফ আপনাকে বের করতে হবে, তারপর বাকি সবগুলা। তারপর আমরা দেখছি এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য,
আর যে অক্ষকে স্পর্শ করে সেই শর্তগুলো কি। আচ্ছা, তো আপনি এর একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, মানে সূত্রগুলোর উপর কাজ করে মূলত আমরা কাজ করব। আমি একটু যে জুম আউট করে দিই যদি সুযোগ হয়, আপনি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এই সূত্রগুলোই মেনলি হচ্ছে আমরা এখানে ইউজ করবো আর কি। হ্যাঁ, আর আগে যদি আপনি নোট করে থাকেন সেটা অবশ্যই ভালো, আর চাইলে এটা আপনি জাস্ট তুলে নিতে পারেন আর কি। ওকে, তো এখন আপনাকে বোঝানোর জন্য আমার একটা প্রশ্ন জাস্ট লিখে রাখছি টাইম সেভ করার জন্য। প্রশ্ন একটু পড়েন। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস 8y মাইনাস 11 বৃত্তের সমীকরণ। ঠিক আছে, ফাইন। আপনাকে কি বের করতে বলছে? আপনাকে বলছে কেন্দ্র বের করতে, ব্যাসার্ধ বের করতে, এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য আর ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, মানে চারটা জিনিস আপনাকে বের করতে বলছি। তো খুবই সিম্পল সলিউশন। আমরা প্রথমে লিখতেছি, সবুজ কালি দিয়ে লিখি, কালো দিয়ে লিখি, সলিউশন। ওকে, প্রথমে লিখতেছি কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ ইকুয়ালস, আপনারা জানেন কেন্দ্র আমরা কেমনে বের করি, যে এক্স এর সহগ ডিভাইড বাই -2, এখানে এক্স এর সহগ কত -6, তো লিখতেছি -6 ডিভাইড বাই হচ্ছে -2 কমা ওয়াই সহগ কত এখানে 8, ওয়াই সহগ হচ্ছে 8, তো লিখলাম হচ্ছে এখানে 8 ডিভাইড বাই হচ্ছে -2। ক্যালকুলেশন করে যা আসবে তা হচ্ছে আমাদের আনসার। তাহলে এখানে থাকবে হচ্ছে 3, এখানে থাকবে হচ্ছে -4। ক্যাল করে দেখেন, আমরা বলছিলাম কেন্দ্র বের করার সিস্টেম হচ্ছে এক্স এর সহগ ডিভাইডেড বাই -2, তাই করছি, আর ওয়াই সহগ ডিভাইড বাই হচ্ছে -2, এখানে দেখেন আমরা তাই করছি। তো আলটিমেটলি কেন্দ্র হচ্ছে আমাদের 3, -4। 2 নম্বর কাজ, আমরা আপনাকে বলছি হচ্ছে ব্যাসার্ধ বের করতে, তো আমরা লিখতেছি ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর ইকুয়ালস রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি ইকুয়ালস রুট ওভার। এই যে দেখেন আমরা কিন্তু জিআরে বের করে ফেলছি, স্কোয়ার করবো দেখে মাইনাসটাকে চিন্তা করতেছি না, জাস্ট বসায় দিচ্ছে। তাহলে এখানে লিখতেছি হচ্ছে 3 স্কোয়ার প্লাস, এখানে -4 আসছে বাট স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যাবে, লিখতেছি +4 স্কোয়ার। সি এর ভ্যালু কত এখানে, কনস্ট্যান্টটা, এই যে কনস্ট্যান্টটা হচ্ছে -11, হ্যাঁ কনস্ট্যান্ট হচ্ছে -11, আর এখানে অলরেডি একটা আছে হচ্ছে মাইনাস সাইন, তো ওই মাইনাসে মাইনাসে আলটিমেটলি হয়ে যাবে হচ্ছে +11। তো আমরা দেখি এখানে আসলে কত থাকে, রুট ওভার 3 স্কোয়ার মান হচ্ছে 9, 9 আর হচ্ছে এখানে 16, 16 হচ্ছে 25, 25 আর 11 হচ্ছে কত 36, তো রুট ওভার 36 মানে হচ্ছে 6, রুট ওভার 36, দ্যাট মিনস আমার ব্যাসার্ধ হচ্ছে 6। ওকে, আচ্ছা, তো আমরা কেন্দ্র বের করছি, ব্যাসার্ধ বের করছি, পর আমরা বললাম এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। ঠিক আছে, ফাইন, আমরা লিখতেছি এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। আমার লেখা একটু খারাপ, আশা করি আপনারা বুঝবেন। এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। ওকে, খুবই সিম্পল, 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি ইকুয়ালস 2 রুট ওভার, আমরা কিন্তু জি এর ভ্যালু অলরেডি বের করছি, এই যে জি এর ভ্যালু হচ্ছে আমাদের 3, হ্যাঁ মানে জি স্কোয়ার করলে বা জি স্কোয়ার করা মানে 3 কে স্কোয়ার করা, তাহলে জি স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার মাইনাস সি। আচ্ছা দেখেন, সি কিন্তু হচ্ছে -11, আমাদের এখানে যে সিটা হচ্ছে -11, তো যখন আমি এখানে মাইনাস করব, এই মাইনাস দিয়ে -11 দিব, আলটিমেটলি এটা হয়ে যাবে হচ্ছে প্লাসের 11, প্লাসের হচ্ছে 11, এটা কত হবে 2 রুট ওভার 11 আর হচ্ছে 9 মানে হচ্ছে 20, আরও ভেঙে লেখা যাবে যে 4 × 5 মানে 4 √ 5 লেখা যাবে আর কি। তো আপনারা আরও লিখতে লিখেন, কোনো সমস্যা নেই, আমি এই পর্যন্ত রাখলাম, বাচ্চারা একটু ভেঙে লিখিয়ে দিই যে 2 রুট ওভার 20টা এরকম লেখা যাবে যে 4 × হচ্ছে 5, তো আপনি যেটাকে বাইরে নিয়ে আসেন তাহলে 2 × 2 রুট ওভার 5 আলটিমেটলি হচ্ছে 4 √ 5। আপনি যদি লিখতে চান আর কি, না লিখলে সমস্যা নাই, জাস্ট বোঝার জন্য। তো আমরা এক্স অক্ষের খণ্ডিত দৈর্ঘ্য বের করছি, সেম ওয়েতে আমরা ওয়াই অক্ষটা বের করতে পারবো, যে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। ওকে, সিম্পলি 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়ালস 2 রুট ওভার, আমাদের এখানে এফ স্কোয়ারের ভ্যালু কত হবে এখানে, আচ্ছা আমাদের এখানে এফ এর ভ্যালু হচ্ছে এই যে এফ এর ভ্যালু হচ্ছে -4, হ্যাঁ যদি আমরা এটাকে স্কোয়ার করি তা দেবো হচ্ছে 4 স্কোয়ার, তাহলে 2 রুট ওভার 4 স্কোয়ার মাইনাস সি, এটা +11 হয়ে যাবে, হ্যাঁ তার হচ্ছে 2 রুট ওভার 16 আর হচ্ছে 11, তার মানে হচ্ছে 27 আনসার। এটাকে ভেঙে লেখা যাবে, যে আসলে একটু ভেঙে লেখা যাবে যদি আপনি ভাঙতে চান, 27 তো মানে 9 হচ্ছে 9 × 3 লেখা যাবে, 3 নং 27, আর যদি আপনি এটাকে বাইরে নিয়ে আসেন 2 × 3 √3, তার মানে হচ্ছে 6 রুট ওভার 3, আপনি যদি লিখতে চান আর কি, আর না লিখলেও কোনো সমস্যা নাই, জাস্ট এমনি এই পর্যন্ত রাখলেও হবে, এই পর্যন্ত রাখলেও হবে। এটা আপনি যখন ক্যালকুলেটর সলভ করবেন সরাসরি এটাই আসবে, বাট আমরা এখানে হাতে হাতে করছি, দ্যাটস ওয়াই এরকম আসছে আর কি। তো প্রশ্ন অনেকটা এরকম হতে পারে এমসিকিউর জন্য, এগুলো এমসিকিউতে দেয় যে একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিবে, দিয়ে বলবে কেন্দ্র বের করতে, ব্যাসার্ধ বের করতে, এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। আশা করি আপনি করতে পারবেন। আচ্ছা,
আরেকটা রাখছি হচ্ছে আমরা এটা সেকেন্ড প্রশ্ন যেটা রাখছি যে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 3x প্লাস 4y। এত বৃত্তের আগে যা যা করছেন এখানে তাই করবেন। কেন্দ্র বের করবো, ব্যাসার্ধ বের করবো, এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। ওকে, তো আমরা শুরু করি সলিউশন। জুম ইন করে দিই সলিউশন, চোখে পড়ে না, কালো দিই। খেয়াল করে দেখেন, এটা কিন্তু স্ট্যান্ডার্ড না। বোঝার বিষয় হচ্ছে এটা কিন্তু স্ট্যান্ডার্ড না। আমরা বলছিলাম স্ট্যান্ডার্ডে নেওয়ার জন্য আপনাকে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এদের সহগ 1 বানাইতে হবে, এদের সহগ 1 বানাইতে হবে। তো 1 বানানোর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এটাকে আপনি 2 দিয়ে ভাগ দিয়ে দিবেন। তো সিম্পলি যদি আপনি 2 দিয়ে ভাগ দেন, এটা কি হবে? 2 দিয়ে ভাগ দেন, ভাগ দিলে হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3/2x প্লাস হচ্ছে আর 2 দিয়ে ভাগ দিলে 2y ইকুয়াল হচ্ছে 0। আমরা 2 দিয়ে ভাগ দিলাম, ভাগ দিয়ে জাস্ট এটাকে স্ট্যান্ডার্ড বানিয়ে নিলাম, এটাকে জাস্ট স্ট্যান্ডার্ড বানিয়ে নিলাম। এখন প্রথম কাজ, কেন্দ্র বের করতেছি। কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ ইকুয়ালস কি ছিল আমাদের? এক্স এর সহগ ডিভাইড বাই -2। এখানে এক্স এর সহগ কত? এক্স এর সহগ হচ্ছে -3/2। তো লিখতেছি এক্স এর সহগ -3/2, আবার হচ্ছে ডিভাইডেড বাই -2। ঠিক আছে, আমরা বলছিলাম এক্স এর সহগ ডিভাইড বাই -2। তো লিখলাম এক্স এর সহগ -3/2 ছিল, লিখলাম -3/2, আবার ডিভাইড বাই দিলাম হচ্ছে -2, কমা ওয়াই সহগ। ওয়াই সহগ কত এখানে? 2। আমরা দিলাম ওয়াই সহগ হচ্ছে 2 ডিভাইড বাই হচ্ছে -2। তাহলে আলটিমেটলি দেখি আমরা এখানে আমাদের কত থাকে। এখানে থাকবে হচ্ছে মাইনাসটা চলে যাবে, থাকবে হচ্ছে 3/4, কমা আর এখানে থাকবে হচ্ছে আপনার -1। আচ্ছা, কেন্দ্র যেটা ছিল কেন্দ্র আমরা বের করছি। পরের কাজ হচ্ছে আমাকে ব্যাসার্ধ বের করতে হবে। তো আমরা লিখতেছি ব্যাসার্ধ আর ইকুয়ালস ব্যাসার্ধ আর ইকুয়ালস √/g² প্লাস f² মাইনাস c। আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, g² মানে যে 3/4 এটাকে স্কোয়ার করবো, তাহলে মানে থাকবে হচ্ছে 9 ডিভাইডেড বাই 16 প্লাস f² মানে হচ্ছে -1কে স্কোয়ার করবো, এটা হয়ে যাবে হচ্ছে প্লাসের 1। আর c যেটা এখানে c মনে হয় নাই, যদি আমি ভুল না করি c মনে হয় এখানে নাই। তো যেহেতু এখানে সেটা হচ্ছে 0, তো আলটিমেটলি আপনার ব্যাসার্ধ হচ্ছে, এটা আপনি জাস্ট ক্যালকুলেশন করবেন। আমার কাছে আসলে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই, তো আপনি ক্যালকুলেশন করবেন, করে যেটা আসবে আপনি জাস্ট সিম্পলি এখানে একটা বসায় দিবেন। ওকে ফাইন। তারপর কাজ হচ্ছে আমাদেরকে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করতে হবে। তো আশা করি আপনি জানেন, একটু পেন্সিল আসলো কেন, এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এক্স অক্ষের বুঝবেন খণ্ডিত অংশের দৈর্ঘ্য যেটা হচ্ছে 2√g² মাইনাস c। আপনার কাছে সমস্ত ভ্যালু আছে, এই যে দেখেন জি এর ভ্যালু আপনি বের করছেন, আপনি জাস্ট এগুলো বসায় দিবেন এখানে। তাহলে 2√জি এর ভ্যালু হচ্ছে 3/4, যেটা আপনি স্কোয়ার করবেন তার মানে হচ্ছে 3/4 হোল স্কোয়ার মানে c, মানে হচ্ছে 0। এখানে যে আনসার আসবে আপনি জাস্ট সিম্পলি বসায় দিবেন। ওকে, আর ওই এক্স অক্ষরটা আমি লিখে দিলাম 2√g² মাইনাস c, সেম ওইতে আপনি ওয়াই অক্ষরটা বের করতে পারবেন 2√f² মাইনাস c। তো আশা করতেছি আমাদের প্রথম যে লেকচারটা এটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে, আপনি কিছুটা হলে বুঝতে পারছেন যে আসলে বৃত্তের সমীকরণ কীভাবে কাজ করে বা কী কী জিনিস আপনাকে বের করতে হতে পারে আর কি। হ্যাঁ, তো আজকে আমরা এখানে শেষ করতেছি, নেক্সট ভিডিও আমরা খুব দ্রুত দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।